চলো দেখো, স্ক্রিন দেখতে পাচ্ছ তো? আচ্ছা বলো, আগের দিন পড়াশোনায় কার কি অসুবিধা আছে? মানে আগের দিন আমরা স্পেস কোয়ান্টাইজেশনটাকে বলেছিলাম, আর তার সাথে সাথে হচ্ছে জাস্ট একটা ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, তখন তোমার একটা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে, এবং সেই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক মোমেন্টের এক্সপ্রেশনটা আমরা আগের দিন বের করেছিলাম। সেটা মিউটা ছিল মাইনাস গামা এল ইন্টু এল, যার গামা এলটা জাইরোম্যাগনেটিক রেশিও। সেখান থেকে বোর ম্যাগনেটনকে আমি ডিফাইন করেছিলাম। ঠিক আছে, আগের দিন এই পার্টটাকে পড়া হয়েছে। তাহলে মানে লাস্ট ক্লাস পর্যন্ত যেটা পড়িয়েছে সেখানে কারো কি কোনো অসুবিধা আছে? আচ্ছা, তাহলে আজকে মানে ওই ম্যাগনেটিক ফিল্ডে কি সব হয় টয়, এই নিয়ে আমাদের আরো 2-3টে ক্লাস আলোচনা হবে। মানে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব আর কি, টপিকস টু বি ডিসকাসড। আমি জাস্ট আজকে যেটা করবো, এফেক্ট অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অন orbital angular momentum as well as magnetic moment এই যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম থাকলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা ম্যাগনেটিক মোমেন্ট থাকবে, এটা আমি আগের দিন বলেছি। এবার আমি হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডকে দেব, তার এফেক্টটা কি অন দ্য অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাগনেটিক মোমেন্ট সেটা দেবো, এবং সেইখান থেকে আমি আজকে যে জিনিসটা মূলত আলোচনা করব সেটা হচ্ছে লারমার প্রিসিশন। এই পার্টটা, এইটা হচ্ছে আমাদের আজকে মূল আলোচনার বিষয় হবে, লারমার প্রিসিশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এটা শুরু করার জন্য আমি প্রথমে এরকম একটা জিনিস বলি। ধরো তোমার তুমি আগের ক্লাসে যেটা দেখেছো আর কি, নেক্সট ক্লাসে ধরো এল যেটা, এটাকে হয়তো তুমি চাইলে রুট ওভার অফ, আচ্ছা মানে আমি এক সেকেন্ড, মানে এখন এগুলো পরে বলছি। এল হচ্ছে তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, এলটা হচ্ছে আমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, আচ্ছা এবারে মিউ যদি ম্যাগনেটিক মোমেন্ট অ্যাসোসিয়েটেড টু অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম হয়, তো সেখান থেকে মিউটাকে আমি লিখেছিলাম মাইনাস গামা এল ইন্টু এল, এইরকম ভাবে লিখেছিলাম, যেখানে গামা এলটা হচ্ছে ইলেকট্রনের চার্জ, তার ম্যাগনিটিউড বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু স্পিড অফ লাইট। এটাকে বলা হয়েছিল জাইরোম্যাগনেটিক রেশিও। দিস ইজ দ্য জাইরোম্যাগনেটিক রেশিও। আমরা এই পর্যন্ত করেছিলাম, ঠিক আছে এটা। আচ্ছা এবারে আমাকে যেটা দেখতে হবে যে যদি আমি একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিই, তাহলে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে তাহলে এল অ্যাজ ওয়েল অ্যাজ মিউ এর উপরে তার এফেক্টটা কি হবে, এইটা জাস্ট আমি দেখতে চাইছি। ঠিক আছে, তাহলে আমি যেটা চাইছি, আমাদের যে কাজ যেটা, সেটা হচ্ছে উই ওয়ান্ট টু
see the effect of homogeneous external magnetic field, homogeneous so we want to see the effect of homogeneous external magnetic field. সেটাকে ধরো তুমি হয়তো মানে এইচও লেখে বিও লেখে যেটা খুশি আর কি, হ্যাঁ মানে আসলে আমার সবসময় অটোমেটিক্যালি এইচটা চলে আসে, হ্যাঁ এফেক্টটাকে বোঝানো যায়, মানে হ্যামিল্টনিয়ান আবার এইচ এর সঙ্গে অনেক সময় গুলিয়ে যায় বলে অনেকে আবার বি দিয়ে এক্সপ্রেস করে, আমি এইচই লিখছি, হ্যাঁ যখন হ্যামিল্টনিয়ান আসবে তখন না হয় এইচটাকে বি দিয়ে রিপ্লেস করে দেবো। তাহলে এফেক্ট অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড এইচ অন এল অ্যান্ড মিউ, এইটা বেসিক্যালি আমি দেখতে চাইছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এইটা যাওয়ার আগে আমি জাস্ট কতগুলো জিনিস একটুখানি বলি, সেটা হচ্ছে যে ধরো তোমার ক্লাস 11-12 এর ইলেকট্রোস্ট্যাটিক বা ম্যাগনেটিজম সেইটা হচ্ছে ঠিক ঠিক করে কেমন পড়া হয়েছে বা পড়া থাকলেও সেটা ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক আর কি, ক্লাস 11-12 তো অনেকদিন আগে হয়েছে, সেখানে মানে ওই মানে ইলেকট্রোস্ট্যাটিক্সের বেশ কিছু বেসিক ইকুয়েশন, ম্যাগনেটিজমের বেশ কিছু বেসিক ইকুয়েশন সেগুলো হয়তো অনেক সময় মাথায় থাকে না, সেইটা আমরা একটুখানি জাস্ট এটা করে বুঝে নিই আর কি, জাস্ট আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিই, হ্যাঁ আসলে এই অ্যাটমিক স্ট্রাকচারটা আমি একটু একটু ফিজিক্স ঘাঁষা জিনিস তো, সেইখানে ওই ক্লাসিক্যাল মেকানিক্সে অনেক জিনিসপত্র লাগে, এবারে কেমিস্ট্রির লোকেরা ফিজিক্সের সাধারণ জিনিসপত্র অনেক কিছু ভুলে যায় বলে আমি পড়ানোর সময় থ্রু আউট যেটা করছি, মানে আমার যে জায়গাগুলো অসুবিধে হতো যে মানে ফিজিক্সের লোকেরা কতগুলো জিনিস অবভিয়াস বা অটোমেটিক হিসেবে লিখে দেয়, আমরা কেমিস্ট্রির লোকেরা অনেকদিন আগে ফিজিক্স ছেড়ে দিয়েছি বলে সেগুলো একটা ভুলে গেছি আর কি, তো সেইখানে আমি ওই কিছুটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়ে সেইটার সঙ্গে এবার অ্যাটমিক স্ট্রাকচারের সঙ্গে তার কনটেক্সটটা কিভাবে মিল টিল আসছে সেই জায়গাগুলো ব্যাপারটাকে করব। ধরো তুমি শুরু করো একটা বার ম্যাগনেট নিয়ে, ধরো একটা বার ম্যাগনেট নিয়েছি, কনসিডার বার ম্যাগনেট অফ পোল স্ট্রেংথ ধরো এম, আমি সাফিক্সে পি বলছি জাস্ট পোল স্ট্রেংথ বোঝানোর জন্য, নাহলে এম মাসের সঙ্গে গুলিয়ে যেতে পারে, কনসিডার বার ম্যাগনেট অফ পোল স্ট্রেংথ এম পি অ্যান্ড লেন্থটাকে ধরে নাও তোমার লেন্থ হচ্ছে 12, মানে ধরো এরকম একটা ম্যাগনেট তুমি কনসিডার করলে, একটা বার ম্যাগনেট এইটা, যার লেন্থটা হচ্ছে তোমার টোয়াইস এল তার লেন্থ এইটা, ঠিক আছে। আচ্ছা তার একটা পোল স্ট্রেংথ আছে। আচ্ছা এবার আমি যেটা করছি যে এইখানে এই একটা পার্টিকুলার ডিরেকশন ঠিক করেছি, ধরে নাও এলটাকে টোয়াইস এল হচ্ছে তোমার লেন্থ, এটা। আচ্ছা এবারে এইটা হচ্ছে জেড ডিরেকশন, যে ডেড ডিরেকশন বরাবর তুমি অ্যাকচুয়ালি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে পাঠাচ্ছ, যে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে তুমি জাস্ট লিখতে পারো তোমার কে তার ইউনিট ভেক্টর অ্যালং দ্য জেড ডিরেকশন ইনটু জেড কম্পোনেন্টটা, কারণ এখানে এক্স ওয়াই এই কম্পোনেন্ট গুলো নেই, মানে এখানে আমি একটা জিনিস আমি ধরে নিচ্ছি, এটা কিছুটা সুবিধা পাবে জানো তো, যে এই যদি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যালং দ্য জেড ডিরেকশন বরাবর কাজে লাগাও, তাহলে পরবর্তীকালে যখন তুমি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কাজকর্ম করবে এই জেড ডিরেকশনটা একটা ইউনিট, মানে জেড ডিরেকশনটা অ্যাকচুয়ালি এখানে মানে এমনিতে কি এক্স ওয়াই জেড ডিরেকশন যে কোনো একটা ডিরেকশন আমি কনসিডার করতাম, কিন্তু জেড ডিরেকশনটা পার্টিকুলার মানে কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এক্স ওয়াই জেড এর মধ্যে কোনো একটা পার্টিকুলার ডিরেকশনে কোনো প্রেফারেন্স নাই, কিন্তু পোলার কোঅর্ডিনেট সিস্টেমে তুমি দেখবে এক্স ওয়াই এর বদলে জেড ডিরেকশনে কিছু প্রেফারেন্স তুমি পাবে, মানে ওই কোয়ান্টাম মেকানিক্সে যখন তুমি জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম তার করসপন্ডিং অপারেটরটাকে বলবে, মানে এল জেড অপারেটরটা তার এক্সপ্রেশনটা অনেক সহজ হয়ে যায়, মাইনাস আই স্কয়ার ডেল ডেল ফাই হয়ে যায়, কিন্তু এল এক্স এবং এল ওয়াই তার যে করসপন্ডিং এক্সপ্রেশন গুলো কিন্তু অনেকটা কমপ্লিকেটেড হয়, সেখানে জেড ডিরেকশনটা একটা স্পেসিফিক ডিরেকশন, ওই জন্য দেখবে অ্যাটমিক স্ট্রাকচারে, অ্যাটমিক স্ট্রাকচার তো সবকিছু তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমই করা হয়, তা পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যখন করবে তোমার সবসময় কিন্তু এই জেড ডিরেকশনটা কিন্তু একটা স্পেশালিটি সবসময় থাকবে তোমার কাছে, এইটা। তাহলে এখানে হচ্ছে জাস্ট এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড
field is applied along z direction. external magnetic field applied along the z direction. ঠিক আছে, এটা আমি জাস্ট মানে করে রাখছি। এটা একটা ব্যাপার। আর যেটা কথা যে এই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা সেটা কিন্তু হোমোজিনিয়াস, মানে এইচ ইজ হোমোজিনিয়াস। হ্যাঁ, আর এই যদি হোমোজিনিয়াস হয় তার মানে যেটা হচ্ছে যে যদি তোমার মানে কি বলবো পজিশনটা পাল্টানো হয় তাহলে কিন্তু এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তোমার পাল্টায় না। মানে ধরো মানে যেটা কথা যে এইচ এইটা or এই পার্টিকুলার কাজে কে ইন্টু এইচ জেড ডাজ নট ডিপেন্ড অন জেড, অর্থাৎ ডি এইচ জেড বাই ডিজেড যদি তুমি করো সেটা তোমার অ্যাকচুয়ালি তোমার জিরো হবে। মানে ধরো আমি মানে প্রথম কথা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড জেড ডিরেকশন বরাবরই আমি পাঠাচ্ছি, তো এক্স ওয়াই কম্পোনেন্ট কিছু নেই। এবারে ধরো আমি একটা লোয়ার জেড এর ভ্যালু যখন জেড ওয়ান তখন এইচ এর ভ্যালু, আর জেড এর ভ্যালু জেড টু তখন এইচ এর ভ্যালু কিন্তু আলাদা হয়ে যায়। তার মানে কি স্পেসের উপরে এইচটা নির্ভর করলো, তখন সেটা হোমোজিনিয়াস হইল না। তাহলে এইচ ইজ হোমোজিনিয়াস এর মানেটা হচ্ছে ডি এইচ বাই ডিজেড, এইটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি জিরো, এটা তোমার মাথায় রাখতে হবে। আর এখানে তো এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা ইজ অ্যাপ্লাইড অ্যালং জেড ডিরেকশন বলে আমি অলরেডি লিখেছি, এইচ থেকে হচ্ছে কে ইন্টু এইচ জেড, এইভাবে তোমাকে লিখতে হবে। আচ্ছা, আচ্ছা এবারে দেখো জাস্ট এইখানে তোমার নর্থ পোল, এখানে হচ্ছে সাউথ পোল। আচ্ছা এবারে তুমি এই এই নর্থ পোলে তার পোল স্ট্রেন যদি এমপি হয় তাকে তুমি ওই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে গুণ করলে তুমি অ্যাকচুয়ালি ফোর্স পাবে। মানে দেখো মানে এটা মানে তুমি বোঝার চেষ্টা করো, ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে চার্জ গুণ করলে কুলম্বস ল থেকে যেমন ফোর্স পাওয়া যায়, তেমন ম্যাগনেটিক ফিল্ডের সাথে এইচটা হচ্ছে স্ট্রেংথ অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, তো তাহলে ম্যাগনেটিক ফিল্ডের সাথে তুমি যদি ম্যাগনেটিক পোল স্ট্রেংথ গুণ করে দাও তাহলে তুমি একটা ফোর্স পাবে। মানে এই ডিরেকশনে একটা ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে এমপি ইন্টু এইচ, এইটা। আচ্ছা এইচ মানে অ্যাকচুয়ালি তোমার এখানে এইচ জেড আর কি, ঠিক আছে, এইটা প্লাস এমপি ইন্টু এইচ, মানে এখানে বেসিক্যালি আমি লিখে দিতে পারি এইচ জেড, এইটা। এইদিকে একটা ফোর্স কাজ করছে, আর সাউথ পোলে তোমার উল্টো দিকে একটা ফোর্স কাজ করবে। মানে নর্থ মানে বেসিক্যালি যেমন পজিটিভ মানে একটা ইলেকট্রিক ফিল্ডে পজিটিভ চার্জ থাকলে যদি রিপালশন হয় তার নেগেটিভ চার্জ থাকলে অ্যাট্রাকশন হবে। ঠিক একইভাবে যখন নর্থ পোল সে যদি অ্যাট্রাক্টেড হয় সাউথ পোল হচ্ছে রিপেলড হবে, তার মানে এটা উল্টো দিকে একটা কাজ করলো, সেটা হচ্ছে মাইনাস এমপি ইন্টু এইচ জেড। তাহলে সেটা এই মাইনাস এবং প্লাসটাকে দিকে ডিরেকশনটাকে বোঝানোর জন্য, তাহলে এই দিকে তোমার মানে মানে পোল স্ট্রেনটা এইটাকে প্লাস এমপি করলে এটাকে মাইনাস এমপি লেখা হচ্ছে। তাহলে এদিকে যে ফোর্সটা কাজ করছে প্লাস এমপি ইন্টু এইচ জেড, এদিকে যে ফোর্সটা কাজ করছে মাইনাস এমপি ইন্টু এইচ জেড। তাহলে সিচুয়েশনটা কেমন হলো দেখো, তোমার বেসিক্যালি তুমি এখান থেকে একটা লাইন ভাবো, হ্যাঁ, এবারে একটা লাইন সেখানে দুটো ইকুয়াল এবং অপোজিট ফোর্স কাজ করছে, তোমার এটা দাঁড়াচ্ছে যে টু ইকুয়াল বাট opposite forces act on the magnet. ম্যাগনেটের উপরে কিন্তু দুটো ইকুয়াল এবং অপোজিট ফোর্স কাজ করছে, তাহলে কি হবে একটা দ্বন্দ্ব বা টর্ক তৈরি হবে। তা দেয়ার শুড বি এ টর্ক, একটা দ্বন্দ্ব বা টর্ক তৈরি হয় তোমরা জানো। আচ্ছা সেই টর্কটা কি হয়, টর্কটাকে তুমি ভেক্টর, আচ্ছা তুমি প্রথমে ম্যাগনিটিউডটাকে বলি তারপর না ডিরেকশন পরে ঠিক করে দেবো। টর্কটা কি হয়, টর্কটা হচ্ছে যে এই দুটো পয়েন্টের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, ধরো এই পয়েন্টটাকে যদি এ পয়েন্ট বলো আর এটাকে যদি বি পয়েন্ট বলো, তাহলে জাস্ট তোমার এই এই যে কোনো একটা ফোর্স নিতে হয়, তাহলে এমপি ইন্টু এইচ জেড, তার সাথে তোমার গুণ করতে হয় কাকে না এই এদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটাকে গুণ করতে হয়। যে কোনো টর্ক তার ম্যাগনিটিউডটা কি হয়, যে কোনো একটা ফোর্স নিতে হয় এবং তাদের সঙ্গে তোমার এইটার এই ডিস্টেন্সটাকে তোমাকে গুণ করতে হয়। আমি প্রথমে ম্যাগনিটিউড নিচ্ছি, ঠিক আছে,
একটা ম্যাগনিটিউড নিচ্ছি, পরে এটাকে ভেক্টরের ফর্মে লিখে দেবো আর কি। মানে ফোর্সের সঙ্গে ডিস্টেন্সের অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট হয়। হ্যাঁ, ঠিক আছে, আমি প্রথমে ম্যাগনিটিউডটাকে নিচ্ছি, তারপর এটাকে ভেক্টরের মতো করে জাস্ট লিখে দেবো এটা। আচ্ছা, তাহলে কি হলো দেখো, এটা যে ফোর্সটা হচ্ছে এমপি ইন্টু এইচ জেড, তার সাথে গুণটা কি হচ্ছে, গুণটা এবিটা কত হবে দেখো, যে যদি তুমি ধরে নাও যে এই এই যে এটা অ্যাঙ্গেল যেটা করছে সেটা হচ্ছে তোমার থিটা, মানে ধরে নাও এই যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, মানে মানে এক্সটার্নাল মানে আমি বলছি ম্যাগনেটটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বা জেড ডিরেকশন আছে, যে অ্যাঙ্গেলটা করছে সেটা যদি থিটা হয়, তাহলে এইটা থিটা হলে তাহলে এই যে পুরো লেন্থটা মানে মানে বেসিক্যালি এইটা থিটা হলে এইটা তোমার থিটা, এইটা থিটা হলে তোমার এটাও থিটা, তাহলে এইটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হলো। এবার তার অতিভুজটা হচ্ছে 2l যদি হয়, তাহলে করসপন্ডিং এইটা হয়ে গেল 2l সাইন থিটা, তাই তো? দেখো এই যে লেন্থটা, এই লেন্থটা তো তোমার বেসিক্যালি 2l ম্যাগনেটের লেন্থটা, আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই সাইডটা কত হবে, এবিটা সার্টেনলি হচ্ছে 2l সাইন থিটা এইটা। আচ্ছা, এবারে দেখো এই যে পোল স্ট্রেংথের সঙ্গে তোমার 2l গুণ করলে এটা কি বেরোয়, এটা তো ম্যাগনেটিক মোমেন্ট, এটা তো জানো তো, একটা ম্যাগনেটের লেন্থ তার সাথে তুমি ম্যাগনেটিক পোল স্ট্রেংথ গুণ করলে যেটা বেরোয় সেটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট। তাহলে এমপি ইন্টু 12 সেটা হচ্ছে মিউ। তাহলে এখানে খেয়াল করে দেখো, এই যে এমপি ইন্টু টোয়াইস এল যদি তুমি মিউ বসিয়ে দাও, তাহলে টর্কের যে ম্যাগনিটিউডটা হলো সেটা হলো মিউ ইন্টু এইচ জেড ইন্টু সাইন থিটা, এই যে এইচ জেড যেমন আছে এমপি ইন্টু টোয়াইস হলে এমপি ইন্টু টোয়াইস হলটা মিউ হয়ে গেল ইন্টু সাইন থিটা হয়ে গেল এইটা। বা অর তুমি যদি এইটাকে জাস্ট ভেক্টরের মতো করে লেখো, দেখো মিউ ক্রস এইচ জেড, তুমি এরকম ভাবে লিখতে পারবে। মানে দুদিক থেকে ইউনিট ভেক্টর বসিয়ে দাও না, তাহলে এবারে কি হচ্ছে, এ বি সাইন থিটা মানে কি এ ক্রস বি, তো মানে ভেক্টরের মতো করে লিখলে তুমি এলটা পেয়ে যাচ্ছ মিউ ক্রস ইন্টু এইচ জেড, মানে এইচ জেডটা জেড ডিরেকশন বরাবর আছে বলে, নাহলে তুমি জাস্ট নর্মালি এইচ লিখতে পারতে, ঠিক আছে এইটা। তাহলে টর্কটা হচ্ছে মিউ ইন্টু এইচ ক্রস, অথবা তুমি লিখতে পারো টর্কটা সেটা হচ্ছে মাইনাস গামা এল ক্রস এইচ জেড, মানে মিউটা যেহেতু মাইনাস গামা ইন্টু এল, ঠিক আছে, এটাকে তুমি লিখতে পারো মাইনাস গামা এল ক্রস এইচ জেড। তাহলে দেখো যে তোমার জাস্ট সিম্পলি আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করলাম, একটা বার ম্যাগনেট, সেখানে কিন্তু জেড ডিরেকশন বরাবর একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হয়, তাহলে যে টর্ক তৈরি হচ্ছে সেটা হচ্ছে এইটা। আচ্ছা, এবারে আমরা জানি কি, উই নো, এটা আমি আগে অনেকবার করেছি, ডিএল বাই ডিটি সেটা টর্ক হয়, মনে আছে? একটা বোর্ড থিওরি করার সময়ই করেছিলাম যে ডিএল বাই ডিটি হচ্ছে টর্ক হয়, ঠিক আছে, যেখানে সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে অ্যাঙ্গুলার মোমেন্টাম যে কনস্ট্যান্ট অফ মোশন সেটা দেখানোর সময় ডিএল বাই ডিটি টর্ক লিখেছিলাম, মনে আছে কি না মনে নাই? কি গো ছেলেরা, আছিস তো নাকি নাই? মানে এইটা আমরা একাধিকবার করেছি, মনে আছে তো, যে ডিএল বাই ডিটি টর্ক হয়। এবার সেন্ট্রাল ফোর্স প্রবলেমের ক্ষেত্রে যখন টর্কটা তুমি লিখবে, তখন হচ্ছে এই ফোর্স ইন্টু ডিস্টেন্স ইন্টু সাইন থিটা। এবার ফোর্স এবং ডিস্টেন্স তাদের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি, একই লাইন বরাবর কাজ করে বলে সাইন 180 ডিগ্রি জিরো হয়ে যায়, তখন টর্কটা জিরো হয়ে যায়, সেখান থেকে ডিএলডিটি জিরো হয়ে যায়, অর্থাৎ তুমি বলো এলটা হচ্ছে কনস্ট্যান্ট অফ মোশন। নিশ্চয়ই মনে আছে, এটা আমরা করেছি একাধিকবার এইটা। ডিএল বাই ডিটি সেটা যে টর্ক, সেটা হয়ে গেল কত, আচ্ছা এখানে সাফিক্স একটা গামা এল দিই, মাইনাস গামা এল এল ক্রস এইচ, এটা আমি পেলাম। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো নাও, এবার আমি আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। এবারে দেখো নাও, এলটা তোমার
মানে আচ্ছা একটা বলে দেখো টর্কটা হচ্ছে মিউ ইন্টু এই জেড হয়ে গেল, তাহলে এইখানে অ্যাকচুয়ালি যেটা করা উচিত, এইখানে একদম তোমার ব্যাকগ্রাউন্ডটা শেষ হয়ে গেল। এবারে আমি ইন আওয়ার কেসে এখান থেকে আমাদের কেসে চলে আসছি। আমাদের কেসে কি হচ্ছে, আমাদের কেসে যেহেতু তোমার মিউটা সেটা মাইনাস গামা এল ইন্টু এল এইটা, এবং মিউটা এখানে মিউ এল বেসিক্যালি আর কি এইটা মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টার সঙ্গে অ্যাসোসিয়েটেড বলে আর কি। তাই মিউ এর জায়গায় মিউ এল যদি বসা সেটা গামা এল ইন্টু এল হলো, আর এইচতে যেমন আছে তেমন হয়ে গেল। এবার আমাদের কেসে আমি ঢুকে গেছি। আজ এবারে দেখো এল যে ভেক্টরটা এটাকে তুমি লিখতে পারো আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড এইটা। আচ্ছা এবারে এইচটাই পার্টিকুলার কেসে এইচটা সেইটা মানে এখানে এইটা বেসিক্যালি এইচটা হচ্ছে এই জেডই অ্যাকচুয়ালি, কারণ এখানে অন্য কোনো কম্পোনেন্ট নাই, অর্থাৎ এটা কে ইন্টু জাস্ট এই জেড এর ম্যাগনিটিউড, মানে এখানে এক্স এবং ওয়াই কম্পোনেন্ট কিছু নেই, ঠিক আছে, কারণ আমি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা জেড ডিরেকশন বরাবরই শুধুমাত্র দিয়েছি এটা। তাহলে দেন তুমি কি লিখতে পারছো দেখো, দেন ডি ডিটি অফ এল এর জায়গায় বসালাম আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড, আর এখানে লিখলে মাইনাস গামা এল আই এল এক্স প্লাস জে এল ওয়াই প্লাস কে এল জেড ক্রস এইচ জেড। এবার দুটোকে তুমি কম্পেয়ার করো, হ্যাঁ আমি জাস্ট এটাকে কম্পেয়ার করছি। আচ্ছা তার আগে একটুখানি বলে নিই, আচ্ছা বাঁদিকটা দেখো কেমন দাঁড়াচ্ছে, বাঁদিকটা হচ্ছে তোমার আই ডি এল এক্স বাই ডিটি হলো প্লাস জে ডি এল ওয়াই বাই ডিটি হলো প্লাস কে ডি এল জেড বাই ডিটি হলো এইটা। আচ্ছা এবার ডান দিকে দেখো তুমি বেসিক্যালি ক্রস প্রোডাক্ট করছো, তো ক্রস প্রোডাক্ট করছো মানে এখানে অ্যাকচুয়ালি এটা এই লাস্টেরটা একটুখানি পাল্টে দিই একবারে, এটাকে তুমি কে ইন্টু এইচ জেড লিখে দাও, একটা ইউনিট ভেক্টর অ্যালং জেড ডিরেকশন কে ইন্টু এইচ জেড। আচ্ছা আচ্ছা তোমার একটা জিনিস একটু বলে নি, ধরো আই আর এগুলো তোমার জানা আছে, আই ক্রস জে মানে কে, জে ক্রস কে মানে হচ্ছে তোমার আই, আর কে ক্রস এ মানে হচ্ছে তোমার জে এইটা। আর যদি তুমি রিভার্স করে নাও এইটা, তাহলে সেটা মাইনাস কে হয়ে যাবে, ডিরেকশন পাল্টে যাবে, কে জে ক্রস মাইনাস আই হয়ে যাবে, আর আই ক্রস কে এটা মাইনাস জে হয়ে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে তোমার ওই যে আই জে কে, তাহলে আই থেকে মানে একদম ক্লকওয়াইজ, আই থেকে জে হলে সেটা তোমার কে হবে, কে থেকে আই হলে সেটা জে হবে, বাই পাস। আর উল্টো দিকে যদি হয় তাহলে কিন্তু এগুলো পাল্টে যাবে। আর যে কোনো মানে বাকি যা খুশি তুমি যদি করো, মানে আই এর সাথে ধরো যদি আই করো অথবা জে এর সাথে যদি জে ক্রস প্রোডাক্ট করো প্লাস কে এর সঙ্গে কে যদি ক্রস প্রোডাক্ট করো সেগুলো জিরো হয়ে যাবে, কারণ মানে বেসিক্যালি এগুলো আসছে কোথা থেকে, যদি এ একটা ভেক্টর হয় আর বি একটা ভেক্টর হয় তাহলে সেটা হয় কত, এ এর ম্যাগনিটিউড ইন্টু বি এর ম্যাগনিটিউড ইন্টু সাইন থিটা, এইটা তার সঙ্গে একটা ইউনিট ভেক্টর থাকে, যেখানে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে, ধরো এইটা যদি এ ভেক্টর হয় এটা যদি বি ভেক্টর হয়, তো তোমাদের অ্যাঙ্গেলটা যেখানে তোমার থিটা, তাই তো। তাহলে এবারে দেখো আই থেকে তার পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার যদি হয় তাহলে করসপন্ডিং থিটাটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটা যখন 90 ডিগ্রি হয়ে যাবে তখন সেটা তোমার 1 দেবে, আর যখন তোমার আই আর আই নেবে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা জিরো, জিরো মানে সেটা হচ্ছে করসপন্ডিং জিরো দিয়ে দেবে।
সেখানে আই আই জে জে কে কে সেটা তোমার 0 হয়ে যাবে, কিন্তু আই জে জে কে কে আই এটা হচ্ছে রাইট হ্যান্ডের স্ক্রু সিস্টেম। মানে আই থেকে জে এর দিকে, মানে এক্স থেকে ওয়াই ডিরেকশনের দিকে একটা রাইট হ্যান্ডের স্ক্রু ঘোরালে সেটা জে ডিরেকশনে যাবে। তাহলে এক্স থেকে ওয়াই এর দিকে ঘোরালে সেটা কে এর দিকে যায়, কিন্তু জে থেকে আই এর দিকে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে সেটা মাইনাস কে এর দিকে যায়। কারণ এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ক্রস প্রোডাক্টের জন্য রুলগুলো। ঠিক আছে, এটা হচ্ছে এই রুলগুলো তোমার জানা আছে। তাহলে এই রুলগুলোকে মাথায় রেখে যদি এখানে দেখো, তাহলে দেখো মাইনাস গামা এলটা যেমন আছে আমি রেখে দিলাম, মাইনাস গামা এল। আচ্ছা এবার এখানে দেখো এই যে আই এর সঙ্গে কে হচ্ছে, তাহলে আই এর সঙ্গে কে হলে মাইনাস জে হয়, তাহলে মাইনাস জে এল এক্স এইচ জেড হলো। এই যে এখান থেকে এই যে এই দুটো গুণ করলে এল এক্স এর সঙ্গে এইচ জেড যখন তুমি গুণ করছো এল এক্স এইচ জেড হলো, আর আই ক্রস কে হচ্ছে মাইনাস জে। আচ্ছা তারপরে হচ্ছে এল ওয়াই এইচ জে তার সঙ্গে জে ক্রস কে, দেখো জে ক্রস কে টা হচ্ছে আই হয়, তার মানে এটা হচ্ছে প্লাস আই হলো এল ওয়াই এইচ জেড হলো এইটা, এই যে এল ওয়াই আর এইচ জে হলো, আর জে ক্রস কে টা আই হয়ে গেল। আর পরেরটা হচ্ছে কে ক্রস কে, সেটা বেসিক্যালি তোমার 0 হচ্ছে, তার মানে এইটুকু জাস্ট এইটুকু হলো এটা। আচ্ছা এবার কম্পেয়ারিং বোথ সাইড তুমি কি পাবে, কম্পেয়ার করো, দেখো এর আই কম্পোনেন্ট মানে এক্স কম্পোনেন্ট সমান হবে, তার মানে পরিষ্কার ডি এল এক্স বাই ডিটি এখানে রইল হচ্ছে তোমার এইটা বেসিক্যালি মানে মাইনাস গামা এল এল ওয়াই এইচ জেড। আচ্ছা ডি এল ওয়াই বাই ডিটি কি হবে, দেখো এখানে ডিএল বাই টিতে যে কম্পোনেন্ট, এখানে যে কম্পোনেন্ট মানে এইটা মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, গামা এল এল এক্স এইচ জেড হলো। আচ্ছা ডি এল জেড বাই ডিটি কি হবে, দেখো ডান দিকে ওই কে কম্পোনেন্ট কিছু নাই বলে এটা তোমার বেসিক্যালি 0 হয়ে গেল। তার মানে ডি এল এক্স বাই ডিটি, ডি এল ওয়াই বাই ডিটি এবং ডি এল জেড বাই ডিটি তার ভ্যালুগুলো তুমি দেখতে পাচ্ছ। তার মানে এইখান থেকে তুমি এটা বুঝতে পারলে যে এল জেড ডাজ নট চেঞ্জ উইথ টাইম, চেঞ্জ উইথ টাইম। আর এখান থেকে তুমি বুঝতে পারছো যে এল এক্স অ্যান্ড এল ওয়াই চেঞ্জ উইথ টাইম। মানে আমি এখন পর্যন্ত যতটুকু বুঝতে পেরেছি তাতে হচ্ছে এই যে যদি তুমি একটা ম্যাগনেট আছে বা তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে বা ম্যাগনেটিক মোমেন্ট আছে, সেখানে যদি একটা জেড ডিরেকশন বরাবর হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তুমি পাঠাও, তাহলে জেড কম্পোনেন্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ডাজ নট চেঞ্জ উইথ টাইম, সেটা সময়ের সাথে সাথে পাল্টায় না, কিন্তু এল এক্স এবং এল ওয়াই পাল্টায়, তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ ডিএল এক্স বাই ডিটি বা ডিএল ওয়াই বাই ডিটি, ডিএল ওয়াই বাই ডিটি সেটা নন জিরো হচ্ছে, তার মানে এল এক্স এবং এল ওয়াই চেঞ্জ উইথ টাইম বাট এল জেড ডাজ নট চেঞ্জ উইথ টাইম। তো ভালো। আর এবারে দেখো তুমি জাস্ট এই যে এল এক্স এবং এল ওয়াই চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা কেমন চেঞ্জ তুমি একটুখানি বোঝার চেষ্টা করো। ধরো আমি এরকম একটা জায়গা থেকে স্টার্ট করছি, লেটস সে, আচ্ছা প্রথমে এইটা বলি যে ডি যদি এল জেড স্কোয়ার বাই ডিটি তুমি করতে, তাহলে কি হতো, এটা 2 ইন্টু ডি এল 2 এল জেড, মানে যদি ডেরিভেটিভটাকে করা হয় তাহলে 2 এল জেড ইন্টু ডি এল জেড বাই ডিটি, এইটা এটা সার্টেনলি 0, কারণ ডি এল জেড বাই ডিটি কিন্তু অলরেডি 0, সেটা 0 হলো। আচ্ছা তার সঙ্গে এবারে যদি ডি এল এক্স স্কোয়ার বাই ডিটি প্লাস ডি এল ওয়াই স্কোয়ার বাই ডিটি, এইটা আমি করি, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে দেখো তোমার 2lx ইন্টু dlx বাই ডিটি প্লাস 2ly ইন্টু dly বাই ডিটি। আচ্ছা বাঁ দিকটা দাঁড়ালো ডি ডিটি অফ lx স্কোয়ার প্লাস ly স্কোয়ার, বাঁ দিকটা এটা। আচ্ছা ডান দিকটা দেখো 2lx, আচ্ছা dlx বাই ডিটিটা কি, dlx বাই হচ্ছে মাইনাস গামা এল ly ইন্টু lz, তাহলে মাইনাস গামা এল ly ইন্টু lz প্লাস হচ্ছে 2ly ডি এল ওয়াই বাই ডিটিটা কত, ডি এল ওয়াই বাই ডিটি হচ্ছে গামা এল এল এক্স এল জেড, গামা এল এল এক্স এইচ জেড, এইটা বলো। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো এখানে যে এই বাঁ দিকটা এবং ডান দিকটা দুটো এক্স্যাক্টলি সমান বাট অপোজিট ইন সাইন,
মানে বাদিকটা মাইনাস গামা এল, মানে মাইনাস 2 গামা এল এল এক্স এল ওয়াই এল জেড। এইটাও দেখো সেকেন্ড টার্মটা করছে 2 গামা এল এল এক্স এল ওয়াই এল জেড, দুটো সমান বাট অপোজিট ইন সাইন। তার মানে পরিষ্কার দাঁড়াচ্ছে দেখো ডি ডিটি অফ এল এক্স স্কয়ার প্লাস এল ওয়াই স্কয়ারটা 0 হচ্ছে, অর তুমি এখান থেকে বলতে পারছো এল এক্স স্কয়ার প্লাস এল ওয়াই স্কয়ারটা সেটা তোমার একটা কনস্ট্যান্ট হচ্ছে। তার মানে কি এইটা পরিষ্কার বলে দিচ্ছে যে এল এক্স এন্ড এল ওয়াই মেক্স এ সার্কেল অন দা এক্স ওয়াই প্লেন। মানে তুমি যদি ধরো যেমন তুমি ধর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালকে তুমি কনস্ট্যান্ট বলো, তাহলে সার্কেল রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, মানে যে কনস্ট্যান্টটা সেটাকে তুমি আর স্কোয়ারের মতো করে ভাবো না, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, মানে এটা একটা সার্কেল রিপ্রেজেন্ট করে। এবারে আমি যদি জাস্ট মানে মানে এটা আমি যদি এক্স আর ওয়াই না ধরে এল এক্স এল ওয়াই বলি, মানে ইন দ্য এল এক্স এল ওয়াই প্লেন, মানে প্লেনটাকে আমি এক্স ওয়াই প্লেন না বলে এল এক্স ওয়াই এল ওয়াই প্লেন বলি, অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর আমি এল এক্স লিখছি, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি এল ওয়াই লিখি, তাহলে তারা মিলে তোমার অ্যাকচুয়ালি কি করছে না একটা সার্কেল তৈরি করছে। ঠিক আছে, এটা এটাকে সার্কেল তৈরি করছে এটা। আচ্ছা আবার দেখো এগেন তুমি যদি ডি এল স্কোয়ার বাই ডিটি করো তাহলে সেটা কি হবে, ডি ডিটি অফ এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস এল জেড স্কোয়ার কি দাঁড়াচ্ছে, ডি ডিটি অফ এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার প্লাস ডি ডিটি অফ এল জেড স্কোয়ার। এবারে দেখো ডি ডিটি অফ এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ারটা সেটা কত 0, আর ডিটি অফ এল জেড স্কোয়ার কত সেটাও 0, ওভারঅল জিনিসটা হচ্ছে 0 হলো। তার মানে দেখো ডি এল স্কোয়ার বাই ডিটিটা 0 হয়ে যাচ্ছে, তার মানে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এল স্কোয়ার অলসো, মানে বা অন্যভাবে বলতে গেলে এল স্কোয়ারটা ডাজ নট চেঞ্জ উইথ টাইম। চেঞ্জ উইথ টাইম তাহলে কি হলো দেখো, তুমি যদি এখান থেকে জিনিসটাকে সামারি করো যেটা পেলে এখন পর্যন্ত, যে when a homogeneous external magnetic field is applied along z direction, then কি দাঁড়াচ্ছে না L square and Lz does not change with time, but Lx square but Lx and Ly change with time in such a way that Lx and Ly form a circle on the Lx Ly plane. মানে এক্স ওয়াই প্লেন বা এল এক্স এল ওয়াই প্লেনে বেসিক্যালি এল এক্স এল ওয়াই একটা সার্কেল তৈরি করছে। তার মানে আমি যখন এই এফেক্ট অফ হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে দেখছি করে আলটিমেট যেটা আমি পৌঁছালাম এই অঙ্কটাকে কোষে, সেটা হচ্ছে এই যে যখন জেড ডিরেকশন বরাবর একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড পাঠানো হচ্ছে, তখন টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেটা মানে যে এল স্কোয়ার মানে বেসিক্যালি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের স্কোয়ারটা সেটা কনস্ট্যান্ট থাকছে, এল জেডটা কনস্ট্যান্ট থাকে, তারা ডাজ নট চেঞ্জ উইথ টাইম, বাট এল এক্স এবং এল ওয়াই সেটা কিন্তু চেঞ্জ করছে উইথ টাইম। ঠিক আছে, সেটা চেঞ্জ করছে উইথ টাইম এবং এমন করে চেঞ্জটা হচ্ছে যাতে করে তুমি দেখতে পাচ্ছ এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ারটা কনস্ট্যান্ট, অর্থাৎ তোমার এল এক্স স্কোয়ার এবং এল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি আর স্কোয়ার এরকম করে তুমি লেখো, সেটা একটা সার্কেলের ইকুয়েশন তোমায় দিচ্ছে। তার মানে দেখো তাহলে এমন একটা পার্টিকুলার মোশন হলো মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটা মানে সরি অ্যাঙ্গুলার মোমেন্টামটা, মানে অ্যাঙ্গুলার মোমেন্টামটার এমন একটা পার্টিকুলার টাইপ অফ মোশন হলো যেখানে তোমার
এল স্কোয়ারটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এল স্কোয়ার কনস্ট্যান্ট থাকা মানে হচ্ছে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ম্যাগনিটিউডটা কনস্ট্যান্ট থাকবে, জেড কম্পোনেন্ট কনস্ট্যান্ট থাকবে, শুধুমাত্র এল এক্স এল ওয়াই পাল্টাবে। মানে এলটা কনস্ট্যান্ট থাকছে মানে হচ্ছে যে এল এক্স এল ওয়াই এল জেড সবাই কনস্ট্যান্ট থাকে সেটা নয়। এল স্কোয়ারটা যখন কনস্ট্যান্ট থাকছে তার সঙ্গে এল জেড কনস্ট্যান্ট থাকছে, কিন্তু এল এক্স এবং এল ওয়াই তাদের কিন্তু একটা মোশন থাকছে, এবং মোশনটা এমন করে যাতে করে হচ্ছে তোমার তারা একটা সার্কেল তৈরি করে। আচ্ছা, এই যে ফাইনাল কনক্লুশনটাকে তুমি একটুখানি অল্টারনেটিভ ওয়েতেও আসতে পারো, মানে একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ একটুখানি আমি বলে নিই, তারপর আমি ছবিতে আসবো। মানে যে করে একটা অ্যাপ্রোচই চলে, কিন্তু ওই মানে যেটা হয় না, মানে একই জিনিস একাধিকভাবে ভাবলে তোমার একটা সুবিধা হয় আর কি। মানে হয়তো কার কোন জিনিসটা বেশি মানে মানে কি বলে সহজ মনে হয়। মানে আমি এখান থেকে একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ একটুখানি বলে নিই। এই যে ফাইনাল কনক্লুশনটা পৌঁছেছি সেটা হচ্ছে অল্টারনেটিভ অ্যাপ্রোচ কিছুই না। এই যে তুমি ইকুয়েশন গুলো পেয়েছিলে না, ওটা খেয়াল করো যে তুমি যদি ডি এল এক্স স্কোয়ার বাই ডিটিটাকে করতে, সেটা কি ছিল? টু এল এক্স ইন্টু ডি এল এক্স বাই ডিটি। তো টু এল এক্স আর ডি এল এক্স বাই ডিটিটা এক্ষেত্রে বসিয়ে দাও, মাইনাস গামা এল এল ওয়াই ইন্টু এইচ জেড মাইনাস গামা এল এল ওয়াই ইন্টু এইচ জেড। এটা হলো দাঁড়া এক সেকেন্ড, একটুখানি ভুল হয়েছে। আমি অ্যাকচুয়ালি যেটা চাইছি তোমার, আমি সেকেন্ড ডেরিভেটিভটাকে করি। মানে অ্যাকচুয়ালি এটা 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 ডি টু, মানে আমি এক সেকেন্ড, আমার একটুখানি ভুল হয়েছে। আমি আমি যেটা চাইছি মানে ডি টু এল এক্স বাই ডিটি স্কোয়ার, এটা আমি করতে চাইছি। দাঁড়া এক সেকেন্ড। হ্যাঁ, ডি টু এল এক্স বাই ডিটি স্কোয়ার, তাহলে কি হবে এটা? ডি ডিটি অফ ডি এল এক্স বাই ডিটি, এটা ঠিক আছে। সেকেন্ড ডেরিভেটিভ করছি এটা, তাহলে কি হলো? এই ডি ডিটি যেমন আছে আছে, এখানে হচ্ছে মাইনাস গামা এল এল ওয়াই এইচ জেড, মানে ডি এল এক্স বাই ডিটি। তাহলে এক্সপ্রেশনটা আমি বসিয়েছি এখানে। এটা কি হলো দেখো, মাইনাস গামা এল হলো, আচ্ছা এই জেডটা যেমন আছে, এই জেডটা এত কনস্ট্যান্ট হোমোজিনিয়াস সেকশনাল ম্যাগনেটিক ফিল্ড দিয়েছি, সেটা টাইমের সাথে সাথে পাল্টায় না। মানে এখানে হচ্ছে এই জেড হচ্ছে অ্যাট দ্য সেম টাইম কিন্তু কনস্ট্যান্ট। এটা লিখে দিই, ডাজ নট চেঞ্জ উইথ টাইম, এটা বলা উচিত ছিল। কনস্ট্যান্ট হোমোজিনিয়াস সেকশনাল ম্যাগনেটিক ফিল্ড মানে স্পেসের রেসপেক্টও কনস্ট্যান্ট, টাইমের রেসপেক্টও কনস্ট্যান্ট, ডাজ নট চেঞ্জ উইথ টাইম। এটা তো মাইনাস গামা এল এইচ জেড হলো, আর পরে থাকছে এল ওয়াই, তাহলে ডি এল ওয়াই বাই ডিটি এলো। আচ্ছা এবারে দেখো ডি এল ওয়াই বাই ডিটি, তারও তোমার এক্সপ্রেশন আছে মাইনাস গামা এল ইন্টু এইচ জেড। আচ্ছা ডি এল ওয়াই বাই ডিটি তুমি এখানে করে দেখেছো, ডি এল ওয়াই বাই ডিটিটা কত? গামা এল এল এক্স ইন্টু এইচ জেড, গামা এল এল এক্স ইন্টু এইচ জেড। তাহলে কি হলো দেখো খেয়াল করে, ডি টু এল এক্স বাই ডি টি স্কোয়ারটা কেমন দেখতে হচ্ছে? মাইনাস গামা এল এইচ জেড, তার স্কোয়ার একটা টার্ম থাকছে ইন্টু এল এক্স থাকছে, ঠিক আছে। আচ্ছা এইটাকে আমি লিখছি মাইনাস ওমেগা এল তার স্কোয়ার ইন্টু এল এক্স। তার মানে এরকম একটা ইকুয়েশন লিখলাম এইটা, অর তুমি এটাকে লেখো ডি টু এল এক্স বাই ডি টি স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার এল এক্স, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু জিরো। এরকম একটা ইকুয়েশন তুমি পেয়ে গেলে। আচ্ছা যেখানে এই ওমেগা এলটাকে তুমি জাস্ট বলছো গামা এল ইন্টু এইচ জেড, এটা এটা হচ্ছে ওমেগা এলটা। তাহলে এই যে ইকুয়েশনটা পেলে, এইটা দেখো একদম জাস্ট সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ইকুয়েশনটা যেমন দেখতে ঠিক সেরকম দেখতে, মানে সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা যেমন দেখতে, এটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম দেখতে। এর জেনারেল সলিউশনটা সাইন বা কস বা তাদের লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারা যায়, ঠিক আছে। মানে এটা এইটা এটাকে সলভ করতে পারবে তো, করে এলএক্স এর এক্সপ্রেশন বের করতে পারবে না? পারবে না, ভুলে গেছো?
আর আমি করে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, করে দিচ্ছি। লেট দ্য ট্রায়াল সলিউশন lx ইকুয়াল টু ধরো ই টু দি পাওয়ার আলফা টি ধরো, হ্যাঁ, এটা হচ্ছে ই টু দি পাওয়ার আলফা টি। তাহলে এখান থেকে ডি এল এক্স বাই ডিটিটাকে তুমি লিখলে কত, আলফা ই টু দি পাওয়ার আলফা টি, ডি টু এল এক্স বাই ডিটি স্কোয়ারটা হলো আলফা স্কোয়ার ই টু দি পাওয়ার আলফা টি, এইটা এখানে বসিয়ে দাও। তাহলে দেন এখানে বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, আলফা স্কোয়ার প্লাস ওমেগা এল তার স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার আলফা টি ইকুয়াল টু 0। সেখান থেকে আইদার ই টু দি পাওয়ার আলফা টি ইকুয়াল টু 0 অর আলফা স্কোয়ার প্লাস ওমেগা এল স্কোয়ার এটা ইকুয়াল টু 0। আচ্ছা, এই আলফা ই টু দি পাওয়ার আলফা টি যদি 0 হয়ে যায়, অর্থাৎ তখন কিন্তু যেটা দাঁড়াচ্ছে এল এক্সটা 0 হয়ে যাচ্ছে। এই যে এখানে কত তুমি এল এক্স টি ই টু দি পাওয়ার আলফা টি করেছো, এটা তোমার 0 হয়ে যাচ্ছে, এটা তোমার ট্রিভিয়াল সলিউশন দিচ্ছে, ট্রিভিয়াল সলিউশন দিচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি আলফাটা তোমার কি হবে, প্লাস মাইনাস পাই ইন্টু ওমেগা এল, এইটা। তাহলে জেনারেল সলিউশনটা কি হলো তাহলে, এরকম স্ট্যান্ডার্ড আর কি। জেনারেল সলিউশন হচ্ছে তোমার ধরো এল এক্সটা হয়ে যাচ্ছে, ধরো একটা কনস্ট্যান্ট সি ওয়ান ই টু দি পাওয়ার আই ওমেগা এল ইন্টু টি, এটা হচ্ছে আলফা টি, তাহলে আলফার জায়গায় আই ওমেগা করলে এটা টি হলো, প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা এল ইন্টু টি, এটা এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এইটাকে তুমি লিখতে পারো সি ওয়ান কস ওমেগা এল টি প্লাস আই সাইন ওমেগা এল টি প্লাস সি টু কস ওমেগা এল টি প্লাস আই সাইন ওমেগা এল টি, এটা হয়ে গেল সি ওয়ান প্লাস সি টু কস ওমেগা এল টি প্লাস আই সি ওয়ান মাইনাস সি টু সাইন ওমেগা এল টি। এটাকে তুমি লেখো এ, আচ্ছা এ না করে আমি এখনো সি আর ডি করি, ধরো এটাকে না পরে ব্যবহার করবো। এটা ধরে নাও তোমার একটা ক্যাপিটাল সি কস ওমেগা এল টি প্লাস ক্যাপিটাল ডি সাইন ওমেগা এল টি। তো যেমন জেনারেল সলিউশনটাকে তুমি জাস্ট এইরকম ভাবে লিখতে পারো, আবার এইরকম ভাবে লিখতে পারো। আচ্ছা, এবারে এইটাকে তুমি আবার এইরকম ভাবে করো, তুমি এই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দিয়ে গুণ করে দাও, করে সি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করো, কিন্তু কস ওমেগা এল টি করো, প্লাস ডি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করো, ইন্টু সাইন ওমেগা এল টি করো, এইটা ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এল এক্সটা হয়ে যাচ্ছে তোমার, তুমি এক কাজ করো এটাকে এইভাবে লেখো, রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে তুমি এ ভাবো, এই যে রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তুমি এ ভাবো, তাহলে এইটাকে তুমি লেখো এটা কস ওমেগা এল টি কস এ সাইন বি, সাইন বা কস যে কোনো ভাবে তো লিখবো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। মাইনাস দিয়েছিলাম না, তাই তো, ও এখানে ওখানে প্লাস লেখা হয়ে গেছে, আচ্ছা মাইনাসটা বটেই, হ্যাঁ পরের লাইনে মাইনাস লিখেছি ঠিক করে, ওই জন্য এখানে এই যে আই সি ওয়ান মাইনাস সি টু করে দিয়েছে না এটা। হুম, আচ্ছা এবারে তুমি এক কাজ করো, এবারে ডি এটাকে যেভাবে খুশি লিখতে পারো, এটাকে তুমি সাইন ওমেগা এল টিটা হলো এখানে কস ধরো থিটা লিখলে, প্লাস সাইনে কস বি প্লাস কসে কস ওমেগা এল টি ইন্টু সাইন থিটা লিখলে, মানে বেসিক্যালি আমি কি করেছি বলতো, যে সি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে আমি বলেছি সাইন থিটা, আর ডি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে আমি বলেছি তোমার
কস থিটা, মানে পরিষ্কার দেখো এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা স্ট্যান্ডার্ড যেটা করতে হয়। মানে এখানে যে ডি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে আমি ধরো সাইন থিটা বলেছি, কস থিটা বলেছি, আর সি বাই রুট ওভার অফ সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারটাকে সাইন থিটাকে বলেছি। তাহলে এটা হলো, তো এটাকে তুমি কি লিখতে পারো, এ সাইন ওমেগা এল টি প্লাস থিটা। তো দেখো তুমি এল এক্সটাকে চাইলে এইরকম ভাবে লিখতে পারো, আমি এই ফর্মটাকে জাস্ট লিখে রাখলাম এইটা। তাহলে এল ওয়াই তাহলে কি হবে? আচ্ছা এল ওয়াইটা কি না, এল ওয়াইটা এখান থেকে খেয়াল করো যে তুমি যদি এই 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 ইকুয়েশন থেকে স্টার্ট করো, জাস্ট এল ওয়াইটাকে তুমি বলতে পারো মাইনাস গামা এল এইচ জেড ইন্টু ডি এল এক্স বাই ডিটি। তাহলে মাইনাস 1 বাই গামা এল এইচ জেড ইন্টু ডি এল এক্স বাই ডিটি, সেটা কত হবে? মাইনাস গামা এল এইচ জেড, এটা এখানে বসালে তোমার দাঁড়াচ্ছে এ কস ওমেগা এল টি প্লাস থিটা এইটা, আর ভেতরের পার্টটা যখন তুমি আবার ডেরিভেটিভ করবে টি এর রেসপেক্ট, এখান থেকে একটা ওমেগা এল পাবে এইটা। এটা পেলে তুমি। তাহলে এবারে আচ্ছা এইটা তুমি এইভাবে লিখতে পারো, তোমার দেখো এই মাইনাস তো ছিল একটা, অ্যাকচুয়ালি এক সেকেন্ড, ঠিক আছে কোনো ব্যাপার না, মাইনাস থাকলে কোনো অসুবিধা কিছু নেই, কেননা আমি যে এল এক্সটাকে এইরকম ভাবে যদি লিখি, এল এক্সটা হচ্ছে এ সাইন ওমেগা এল টি প্লাস থিটা, তাহলে এল ওয়াইটা হচ্ছে এখান থেকে তুমি পেলে বেসিক্যালি এল ওয়াইটা পেয়ে যাচ্ছ তুমি এখান থেকে মাইনাস গামা এল এইচ জেড ইন্টু ডিএল এক্স বাই ডিটি, মাইনাসটা থাকবে এখানে, তাহলে ঠিক আছে মাইনাস এটা হলো এটা। আচ্ছা এবারে দেখো মাইনাস এই গামা এল ইন্টু এইচ জেড, সেটা তো ওমেগা এল এখানে লিখেছিলাম, গামা এল ইন্টু এইচ জেড সেটাকে আমি ওমেগা এল লিখবো বলেছিলাম, তো এটা হচ্ছে তোমার ওমেগা এল ইন্টু এ ওমেগা এল কস ওমেগা এল টি প্লাস থিটা, তাহলে এল ওয়াইটাকে তুমি লিখতে পারবে মাইনাস এ কস ওমেগা এল টি প্লাস থিটা এইটা, এল ওয়াইটা হলো এইটা এইরকম ভাবে এটা। হ্যাঁ আর এবারে পরিষ্কার এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার, নাও এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার করলে কি হবে, এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে গেল, দিস ইজ অ্যান ইকুয়েশন অফ এ সার্কেল। তার মানে ওটাকে একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, যেটা আমি আগে যেমন ওই এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ারটা মানে একটা ভেক্টর দিকে দেখালাম, এখন তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করেও কিন্তু একই রকম ভাবে দেখতে পাচ্ছ, মানে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ারটা হয়ে গেল তোমার অ্যাকচুয়ালি একটা সার্কেল রিপ্রেজেন্ট করলো, যেটা স্কোয়ারের সঙ্গে সমান। মানে এই যে অ্যাপ্রোচটা, মানে এই যে এটাকে, এটা জাস্ট বেসিক্যালি একটা অল্টারনেটিভ অ্যাপ্রোচ, মানে আলটিমেটলি কনক্লুশন তোমার এই একই জায়গায় এসে পৌঁছাচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা তাহলে এবারে দেখো যেটা কথা হচ্ছে যে তাহলে যে কাজটা তুমি করলে, হ্যাঁ যে কাজটা তুমি করেছো তাতে মানে আলটিমেটলি সামারি করে তুমি দেখতে পেলে যে যখন একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে পাঠানো হচ্ছে, যখন একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তোমার জেড ডিরেকশনের উপর কাজ করছে, তখন আলটিমেটলি কি হবে এই জায়গাটা একটু ভালো করে পড়ে দেখো, তার মতো করে এবার আমি ছবি আঁকবো। এখানে কি বলা হচ্ছে, আর যেটা বলা হচ্ছে যে যে তোমার এল স্কোয়ার অ্যান্ড এল জেড ডাজ নট চেঞ্জ ইন টাইম, সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে না, কিন্তু এল এক্স এবং এল ওয়াই চেঞ্জ উইথ টাইম ইন সাচ এ ওয়ে দ্যাট এল এক্স অ্যান্ড এল ওয়াই ফর্ম এ সার্কেল অন দ্য এক্স ওয়াই প্লেন। তার মানে ব্যাপারটা কিরকম, এটা এটা কি করে সম্ভব একটু খেয়াল করে দেখো, তাহলে এর করসপন্ডিং পসিবিলিটি কিরকম, এটা আমি মানে লাইভ পড়ালে আমি ভালো করে তোমাকে দেখাতে পারতাম। ধরো এইটা হচ্ছে তোমার জেড ডিরেকশন, জেড ডিরেকশন যে বরাবর তুমি জাস্ট এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডটাকে অ্যাপ্লাই করেছো, ঠিক আছে। আচ্ছা এবারে ধরো তোমার এর সঙ্গে তোমার সকল এই টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা সে লেস একটা অ্যাঙ্গেল করে আছে, ধরে নাও তোমার থিটা অ্যাঙ্গেল করে আছে,
ঠিক আছে। আচ্ছা, এবারে এই এলটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে, হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে এমন করে তার মোশনটা হবে যাতে করে জেড কম্পোনেন্টটা কনস্ট্যান্ট হবে। আচ্ছা, জেড কম্পোনেন্ট যদি কনস্ট্যান্ট হয় তার মানে ব্যাপারটা কিরকম হতে পারে? দেখো, যদি তোমার এইটা ওই তোমার এই থিটা, এই যে অ্যাঙ্গেলটা, এই থিটা অ্যাঙ্গেলটাকে কনস্ট্যান্ট করে যদি এই পুরো জিনিসটা ঘোরে এইরকম করে, ভালো করে ছবিটা আঁকি, মানে তুমি তোমার, দেখো আমি তো তোমাকে লাইভ দেখাতে পারছি না, তুমি এক কাজ করো, তুমি ধরো একটা পেন নাও, দুটো পেন নাও, তাহলে একটা পেনকে তুমি ভার্টিক্যালি ধরো জেড অ্যাক্সিস বরাবর, আর একটা পেনকে তুমি তার সঙ্গে একটা অ্যাঙ্গেল করে ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে তুমি রাখলে। এবারে ওই জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটাকে ফিক্স করে, তার জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেলটাকে ফিক্স করে তুমি ওটাকে ঘোরাতে পারো। আমি সেটাই জাস্ট বেসিক্যালি করেছি এখানে। হ্যাঁ, তোমার বেসিক্যালি কি হচ্ছে, মানে এই যে বিভিন্ন যে ওরিয়েন্টেশনটা হচ্ছে, এই একটা ওরিয়েন্টেশন, এই একটা ওরিয়েন্টেশন, এই একটা ওরিয়েন্টেশন, এই যে ওরিয়েন্টেশন গুলো হচ্ছে, মানে বুঝতে পারছো যে এটা কিভাবে ঘুরছে, মানে এই যে এই লাইন বরাবর, এই বরাবর, মানে এই যে এল এর করসপন্ডিং টিপটা, মানে আরেকটা পেনের যে টিপটা তোমার এইরকম ভাবে ঘুরছে, মানে আমি দেখাতে পারছি কিনা জানো, মানে তোমার, তুমি জাস্ট তুমি কাছে আছো, তোমার কাছে দুটো পেন নাও, তাহলে একটা পেন, বা তুমি একটা আঙুল নাও আর একটা পেন নাও, তাহলে আঙুলটাকে তুমি জেড অ্যাক্সিস ধরো ভার্টিক্যালি। এবারে হচ্ছে তোমার জাস্ট আরেকটা পেন এই আঙুলের সঙ্গে অ্যাঙ্গেলটাকে ফিক্স করে তুমি ঘোরাতে পারছো। ঠিক আছে, তা ঘোরালে কি হবে, এরকম দেখতে হবে জিনিসটা, তাই না? বোঝা গেল? তাহলে এইভাবে যদি হয় তাহলে দেখো এর যে করসপন্ডিং জেড কম্পোনেন্ট যেটা, তাহলে এর যদি তুমি জেড কম্পোনেন্টটাকে বলো, তাহলে এই যে জেড কম্পোনেন্টটা বেসিক্যালি এইটা, এই যে এইখান থেকে এই পর্যন্ত এই যে জেড কম্পোনেন্ট, এটা এল জেড, তাকে এল জেডটা তখন কনস্ট্যান্ট থাকে তখন বাধ্য, কারণ অ্যাঙ্গেলটা পুরো ফিক্সড আছে। মানে এল জেডটা অ্যাকচুয়ালি কি, যদি অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এল এর ম্যাগনিটিউড ইন্টু কস থিটা, তো তাহলে আমার এলটাকে তুমি ফিক্স করে দিচ্ছ, অর্থাৎ মানে এল এর ম্যাগনিটিউডটা ফিক্স করে দিচ্ছ, মানে তোমার পেনের যে লেন্থটা, পেনের লেন্থটা তোমার ফিক্সড আছে। এবারে এল জেড কে যদি কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে জেড অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল যেটা থিটাটা সেটা কনস্ট্যান্ট থাকতে হবে, তবেই হচ্ছে এল কস থিটা এল জেড সেটা তোমার কনস্ট্যান্ট হবে। তার মানে এইটা যেহেতু তোমার কনস্ট্যান্ট থাকছে, কনস্ট্যান্ট, এটা ইমপ্লাই করছে থিটাটা তোমার কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এর যে কম্পোনেন্ট গুলো, তাহলে এল জেড কম্পোনেন্ট যেটা হয়, তাহলে এল এর এক্স ওয়াই কম্পোনেন্টটা কি হবে, এল এল এক্স ওয়াই কম্পোনেন্ট এক্স ওয়াই প্লেনে থাকবে, এক্স ওয়াই কম্পোনেন্ট এক্স ওয়াই প্লেনে থাকছে। তা যদি আমি ধরে নাও এই যে একটা কম্পোনেন্ট হচ্ছে তোমার এইদিকে হচ্ছে এল এক্স, আর একটা কম্পোনেন্ট ধরে নাও তোমার যদি এদিকে এল ওয়াই হয়, এইটা একটা এল এক্স কম্পোনেন্ট যদি হয়, একটা এল ওয়াই কম্পোনেন্ট হয়, তাহলে এল এক্স ওয়াই তারা কি করেছে, তারা দেখো এখানে একটা সকল সার্কেল তৈরি করেছে, মানে এর তো তিনটে কম্পোনেন্ট থাকবে। হ্যাঁ, মানে এটাকে এটাকে এই দিকে না করে যদি এই দিকে করে তাহলে সুবিধা হবে হয়তো। দেখো, ধরো এল এর যদি আমি তিনটে কম্পোনেন্ট এইভাবে বলি, জাস্ট এইটা হচ্ছে এল এক্স কম্পোনেন্ট, এইটা হচ্ছে এল ওয়াই কম্পোনেন্ট, যদি তুমি বলো, তা তুমি কি দেখতে পাচ্ছ, দেখো এল এক্স এবং এল ওয়াই এক্স ওয়াই প্লেনে থাকছে, এবং তারা কি করেছে, তারা বেসিক্যালি একটা তোমার সার্কেল তৈরি করে, তার নিচে একটা সার্কেল তৈরি হলো। হ্যাঁ, মানে তার মানে ব্যাপারটা হচ্ছে জাস্ট তুমি পেনটাকে নিচ্ছ, মানে একটা একটা আঙুল নিয়েছো, যেটা জেড ডিরেকশন বরাবর, সেটাকে তুমি দেখাও, মানে একদম সেই শ্রীকৃষ্ণের এর মতো, মানে শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যেরকম ভাবে আঙুলে থাকে সেইভাবে আঙুলটাকে ভার্টিক্যালি রাখো, করে এবারে তুমি আরেকটা পেন নাও, যে পেনটাকে তুমি ওই জেড অ্যাক্সিসের সঙ্গে বা আঙুলের সঙ্গে একটা ফিক্সড অ্যাঙ্গেল করে দাও, অ্যাঙ্গেল করে তুমি জাস্ট বেসিক্যালি ঘোরাও, তো ঘোরালে তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে তোমার ওই 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 এই ওটা ওইটা ওটা বেসিক্যালি ওই যে তোমার এক্স ওয়াই কম্পোনেন্ট একটা সার্কেল তৈরি করেছে, আর জেড অ্যাক্সিসের সঙ্গে তোমার এই মানে একটা ফিক্সড অ্যাঙ্গেলে সে বেসিক্যালি রোটেট করছে। তার মানে এই যে স্পেসিফিক কাইন্ড অফ যে তোমার এটা মানে 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 আমি এইরকম ভাবে রোটেট করলে
এল এর ম্যাগনিটিউড অর এল স্কোয়ারটা তোমার কনস্ট্যান্ট থাকছে, এল জেডটা সেটা তোমার কনস্ট্যান্ট থাকছে, আর তার সঙ্গে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ারটা সেটা একটা তোমার কনস্ট্যান্ট থাকছে, যেটা একটা সার্কেল তৈরি করছে। তাহলে এই দিস পার্টিকুলার কাইন্ড অফ প্রিসিশনাল মোশন, এটা তো একদম আরবিট্রারি মোশন না, একটা স্পেসিফিক কন্ডিশন ওবে করে সেই মোশনটা হচ্ছে। দিস কাইন্ড অফ প্রিসিশনাল মোশন is called the লার্মার প্রিসিশন। এই যে প্রিসিশনাল মোশনটা সেটাকে বলা হচ্ছে লার্মার প্রিসিশন, ঠিক আছে। আর এই যে সকাল আমি ওমেগা এলটাকে বলেছিলাম, এটা গামা এল ইন্টু এইচ জে, এটাকে বলা হয় লার্মার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি। লার্মার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি। দেখো বুঝতে পারলে? তাহলে এই যে লার্মার প্রিসিশনটা অ্যাকচুয়ালি কেমন, ঠিক অ্যাকচুয়ালি কি টাইপের মোশনটা হলো, এটা পরিষ্কার? হ্যাঁ, মানে 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 এটা একদম মানে কি বলবো, একদম একটা পার্টিকুলার মানে ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স আছে এর মধ্যে আর কি। যে তুমি যদি এক্সটার্নাল হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডটা জেড ডিরেকশন বরাবর দাও, তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জেড ডিরেকশনের সঙ্গে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল মেনটেন করে সে রোটেট করবে। এই যে অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হওয়া চলবে না, ঠিক আছে। থিটা অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হওয়া চলবে, থিটা অ্যাঙ্গেলটাকে ফিক্স রেখে সে বেসিক্যালি রোটেট করবে। তাহলে যেটা হবে যে এক্স ওয়াই কম্পোনেন্টটা পাল্টাবে, কিন্তু এমন করে পাল্টাবে যাতে করে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ারটা তোমার কনস্ট্যান্ট হয়, অর্থাৎ একটা সার্কেল তৈরি করে, জেড কম্পোনেন্টটা কিন্তু কিচ্ছু পাল্টাবে না। তাহলে এই পার্টিকুলার টাইপ অফ যে মোশনটা সেটাকে বলা হচ্ছে তোমার লার্মার প্রিসিশন। এবং এই যে করসপন্ডিং যে ফ্রিকোয়েন্সিতে এটা 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 তোমার রোটেট করছে সেটা হচ্ছে লার্মার প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, বোঝা গেল? হুম, আচ্ছা। আচ্ছা, আমি তাহলে তাহলে এখানে দেখো এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা কেমন করে চেঞ্জ হচ্ছে আমি দেখলাম। আচ্ছা, এবারে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম আমি পুরো ক্যালকুলেশনটা কি করেছি কেমন করে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম করে নিয়ে, মানে ব্যাপারটা কি কিছুই না। দেখো এইখানে যেটা আমি করেছি অ্যাডিশনালি, জাস্ট গামা এল এর জায়গায় মিউ এর জায়গায় মাইনাস গামা এল ইন্টু এল বসিয়ে পুরো কাজটাকে করেছি। আচ্ছা, আজকে যদি আমি জাস্ট সিম্পলি ওই যা কিছু করেছি সবটাকে এল এর টার্মসে না ব্যবহার করে মিউ এর টার্মসে করতাম, তাহলে কি হতো? দেখো গামা মানে মানে তোমাকে যেটা বুঝতে হবে যে যেহেতু তোমার গামা এল এবং এল এর মধ্যে তফাৎটা কি, দেখো গামা এল সরি গামা এল বলছি, মিউ এল আর এল এর মধ্যে তফাৎটা কি, একটা মাইনাস গামা এল দিয়ে জাস্ট তফাৎ। দেখো যেহেতু তোমার মিউ এলটা হচ্ছে মাইনাস গামা ইন্টু এল, এইটা তার মানে কি দুজনের লেন্থটা পাল্টে গেছে আর ডিরেকশনটা অপোজিট হয়ে যাচ্ছে, এইটা। তাহলে এবার তুমি খেয়াল করে দেখো যে যদি তুমি আজকে বলো যে মানে বা অর তুমি লিখতে পারো এলটাকে মাইনাস মিউ এল বাই গামা এল, এইরকম ভাবে তুমি লিখছো ধরো, ঠিক আছে। তাহলে এবারে কিছুই তো না, মানে বেসিক্যালি যখন তুমি ধরো এল স্কোয়ারটাকে লিখবে তখন কি হবে, মাইনাস হচ্ছে প্লাস ওয়ান বাই গামা এল স্কোয়ার, মিউ এল তার স্কোয়ার হবে। এল এক্স এ যখন লিখবে তখন জাস্ট মাইনাস ওয়ান বাই গামা এল ইন্টু মিউ এক্স হবে। এল ওয়াই যখন তুমি লিখবে মাইনাস ওয়ান বাই গামা এল মিউ ওয়াই হবে। বা এল জেডটাকে যখন তুমি লিখবে মাইনাস ওয়ান বাই গামা এল ইন্টু মিউ জেড হবে, এইটা। তাহলে এইগুলো হবে। তার মানে পরিষ্কার তুমি দেখতে পাবে যদি যদি ডি এল স্কোয়ার বাই ডিটিটা তোমার জিরো হয়, এটা ইমপ্লাই করবে ডি মিউ এল স্কোয়ার বাই ডিটি সেটাও তোমার জিরো হবে। যদি ডিউ এল জেড বাই ডিটি তোমার জিরো হয়, এটা অটোমেটিক্যালি ইমপ্লাই করবে ডি ডি মিউ জেড বাই ডিটি সেটাও তোমার জিরো হবে। যদি তোমার এরকম হয় যে এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ারটা তোমার একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এইটা, এটা ইমপ্লাই করবে মিউ এক্স স্কোয়ার প্লাস মিউ ওয়াই স্কোয়ারটা সেটাও তোমার কনস্ট্যান্ট হবে।
এখন স্কোয়ার করলে শুধুমাত্র একটা 1/L স্কোয়ারটা অ্যাডিশনালি থেকে যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যদি যদি তোমার অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামে যদি পিসিকোনাল মোশন হয়, তাহলে তোমার ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টেরও কিন্তু একই রকমের, বা অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট যেটা, তারও কিন্তু পিসিকোনাল মোশনটা থাকবে। তাহলে লাইক অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, the magnetic moment also execute a physical motion under the application of a constant homogeneous magnetic field। তাহলে বুঝতে পারছি, এইটা এই অঙ্কটা আমাকে আর পুরোটা করে দিতে হচ্ছে না। তুমি আগেরটা যদি বুঝে থাকো তাহলে এইটা অটোমেটিক্যালি বুঝে যেতে পারছো, এটাও ঠিক একই রকম ভাবে তার একটা পিসিকোনাল মোশন থাকবে। ঠিক আছে? আর তাহলে ব্যাপারটা কিরকম, ধরো তোমাকে আমি একটা ছবি এঁকে দেখাই। ধরো এইটা তোমার সকল এটা মাঝখান বলছি, এইটা ধরো তোমার প্লাস জেড ডিরেকশন, এটা ধরে নাও তোমার সকল মাইনাস জেড ডিরেকশন, এটা। আচ্ছা, এইটা হচ্ছে তোমার এই এটা হচ্ছে প্লাস জেড ডিরেকশন, জেড ডিরেকশন বরাবর তুমি এই জেডটাকে জাস্ট অ্যাপ্লাই করছো, ঠিক আছে না পেজ। আচ্ছা, এইটা হচ্ছে তোমার সেকেন্ড, এইটা ধরো তোমার এলটা, ঠিক আছে। দেখো মানে এই হচ্ছে পিসিকোনাল মোশন হলো, এলটা এইরকম ভাবে তোমার ঘুরছে, ঠিক আছে এটা। আচ্ছা, এবারে এটা তুমি একটা রিফ্লেকশন তুমি লিখতে পারো এখানে এক্স ওয়াই প্লেনে। এটা আচ্ছা, এবারে এই একই ছবিতে যদি তুমি মিউটাকে দেখো, তাহলে এলটার করসপন্ডিং যে মিউটা, সেইটা ধরে নাও মিউটা হচ্ছে তোমার এইটা, এল এর করসপন্ডিং মিউটা হচ্ছে ধরে নাও তোমার এই একটা ছোট কিছু একটা, ধরো এইটুকু, এইটা, এটা কি না, এইটা হচ্ছে তোমার মিউ এলটা, কারণ না এল আর মিউ তার অপোজিট ডিরেকশনে কাজ করে এটা। তাহলে সেও তোমার একই রকম করে একটা তাহলে এখন পিসিকোনাল মোশন এলো হলো, এবং তার একটা ওরকম এক্স ওয়াই প্লেনে তার একটা রিফ্লেকশনটা হচ্ছে। তার মানে দেখো এল যেমন করে ওই একটা কোণের মতো করে, মানে একটা শঙ্কুর মতো করে, মোচার যে যদি ডোকাটা কেটে দেওয়া আর কি, হ্যাঁ, একটা কনিকের মতো করে, বা মোচার খোসার মতো, মানে মোচার কি বলে কোণটার মতো করে, যেমন কথা পিসিকোনাল মোশন দিচ্ছে, তেমন অ্যাঙ্গুলার মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম যেমন তার পিসিকোনাল মোশনটা বা লার্মার পিসিকন দেখাচ্ছে, তেমন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ম্যাগনেটিক মোমেন্টটাও কিন্তু তোমার এরকম লার্মার পিসিকনটা দেখাচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছো? হুম। তাহলে লার্মার প্রিসিশন এই ব্যাপারটা পুরোটা তুমি বুঝে গেলে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর একটা প্রবলেম দিচ্ছি, একটা প্রবলেম কষো, বলছে ফাইন্ড আউট দা
Larmor precessional frequency of an electron in a total magnetic field of in a total magnetic field of 1.4 Tesla. এটা এটা আচ্ছা, এবারে তার সঙ্গে বলছি হোয়াট শুড বি দ্য ফ্রিকোয়েন্সি if what should be the frequency if a proton is sorry if a proton is used instead of an electron. এটা দেখো, তাহলে আমি প্রথমে ইলেকট্রনের জন্য তোমার ওই লার্মার প্রেসিশনাল ফ্রিকোয়েন্সিটাকে বের করতে বলেছি, তারপর সেটা প্রোটনের জন্য বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমি প্রথমে ইলেকট্রনের জন্য করি, তারপর প্রোটনের জন্যটা বলে দিচ্ছি, খুব সহজ ব্যাপার। তা দেখো, এর যদি তুমি সলিউশনটাকে দেখো, আচ্ছা, লার্মার প্রেসিশন ফ্রিকোয়েন্সিটা কত না ওমেগা এলটা কত হয় না, আমি জাস্ট করেছিলাম গামা এল ইন্টু এইচ জেড, তাই তো, গামা এল ইন্টু এইচ জেড, এইটা ঠিক আছে। আচ্ছা, এবারে এই জাইরোম্যাগনেটিক রেশিও যদি ইলেকট্রনের জন্য তুমি করো, তাহলে ই বাই, আচ্ছা এখানে তুমি সিজিএসএ করছো না এসআইএ করছো, তার উপরে নির্ভর করে জিনিসটা আসবে। তোমার এই যে স্পিড অফ লাইট দিয়ে ভাগটাকে করতে হয়, যখন ওটা স্ট্যাটিক থেকে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে চলে যাচ্ছ, তুমি পুরোটাই ধরো ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে করো, তাহলে ই বাই টোয়াইস মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু 10 অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এবার এখানে ইলেকট্রনের চার্জটা হচ্ছে তোমার তুমি যদি করো তোমার 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম ডিভাইডেড বাই 2 ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন হচ্ছে 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, এটা মাসটা, আর সেটা হচ্ছে 1.4 টেসলা, এইটা এটা হবে। এবার এটা তুমি করে দেখে নিলে কত বেরোচ্ছে, উত্তরটা তোমার যেটা হবে হার যে উত্তর বেরোবে। আচ্ছা, এবারে ফর প্রোটন যখন তুমি করবে, ফর প্রোটন ওমেগা এলটা যখন তুমি করবে, ধর ওমেগা এল ফর প্রোটন, আমি এখানে ব্র্যাকেটে প্রোটনটাকে লিখে রাখছি, ওই একই ফর্মুলা, শুধু যেটা তুমি খেয়াল রাখবে, এখানে চার্জটা জাস্ট প্রোটনের চার্জ হয়ে গেল, চার্জ অফ দ্য প্রোটন হয়ে গেল, এখানে 2 মাস অফ দ্য প্রোটন হয়ে যাবে ইন্টু এইচ জেড হবে, আর কিছু না। আচ্ছা, চার্জটা তো একই, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, 1.602 অ্যাকচুয়ালি হয়, এত কুলম ডিভাইডেড বাই তোমার 2 ইন্টু মাস অফ দ্য প্রোটনটা হচ্ছে ইলেকট্রনের মাস যেটা, তার 1836 গুণ একবারে করে দিচ্ছি, ইন্টু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি, এটা ইন্টু 1.4 টেসলা করবে, করে যেটা হবে উত্তরটা তা তো হার্জে বেরিয়ে যাবে। এটা
আচ্ছা, এইটা আমি বলে রাখলাম ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণটা না, এটা অ্যাকচুয়ালি পরবর্তীকালে যখন তুমি এই এনএমআর পড়বে না, এই এনএমআর এর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হবে খুব। মানে এই যে এই সরি, এনএমআর টেনএমআর যখন তুমি পড়বে, তখন কিন্তু এই প্রিসিশনাল, সেখানে লার্মার প্রিসিশন আছে, সেই প্রিসিশনাল ফ্রিকোয়েন্সি গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখানে ইলেকট্রনের জন্য সবকিছু করছি, কিন্তু যখন এই প্রোটনটাকে কেন এখানে করে রাখলাম, পরে যখন তুমি এনএমআর পড়বে বা পিএমআর পড়বে, সেখানে তো তোমার অ্যাকচুয়ালি যে যে প্রিসিশনাল মোশন যেটা হবে, সেটা হচ্ছে ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক মোমেন্ট, সেটা নয়। তখন হবে নিউক্লিয়াসের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা নিউক্লিয়াসের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ম্যাগনেটিক মোমেন্ট, সেইটা। সেখানে আমি এই যে রিলেটেড জায়গাটা, এই যে প্রিন্সিপালস গুলোকে বলা হচ্ছে, সেই প্রিন্সিপালস গুলো কিন্তু পরবর্তীকালে যখন তুমি এনএমআর পড়বে, এই এনএমআর এর ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। ঠিক আছে? সেই জন্য আমি এইখানে এই প্রোটনের জন্য আলাদা করে ক্যালকুলেশনটাকে করে লাগলাম। তুমি একটুখানি খেয়াল করবে যে প্রথমটাকে ইলেকট্রনের জন্য যে ফ্রিকোয়েন্সিটা হবে, তখন প্রোটনের জন্য ফ্রিকোয়েন্সিটা যেহেতু তোমার এই 2000 ভাগের 1 ভাগের মতো হয়ে যাবে। এই প্রথমটার ক্ষেত্রে করবে কিন্তু এটা মাইক্রোওয়েভ রিজিয়নের মধ্যে পড়ে। পরেরটার ক্ষেত্রে তুমি করে দেখবে ওটা হচ্ছে তোমার রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সির মধ্যে পড়বে আরকি। আর তুমি এটাকে করবে, দেখবে এটা এটা এই শেষেরটা হচ্ছে মেগাহার্জ এরকম একটা জায়গায় তোমার এসে পৌঁছাবে আরকি। আর উপরেরটা হচ্ছে ওই তোমার ওই মানে সামাও সাম মানে মানে কি বলবো, ওই মাইক্রোওয়েভ রিজিয়নে যেটা হয় আরকি, মাইক্রোওয়েভ রিজিয়নের মধ্যে পড়বে আরকি। ঠিক আছে? এটা। তো করে দেখতে পাবে। ঠিক আছে? এটা। তাহলে দেখো যা বললাম এই পর্যন্ত, কারো কোনো অসুবিধা আছে কিনা বলে নাও। স্যার, বলো। স্যার এই যে অঙ্কটা হলো এখানে সিজিএস ইউনিটে হলো, হ্যাঁ, সিজিএস ইউনিটে হলো। তাহলে মার্কস হবে না না, কিছু না, ওই এটা হচ্ছে মানে সরি, মানে সিজিএস এ বলবো না, মানে এসআই হলো। কারণ টেসলাটা হচ্ছে এসআই এর ইউনিট, সিজিএস এ করলে ওটাকে গাউসে করে নিতে হতো। মানে সবই তোমার এসআই এ করেছো, মানে আমি বলছি এটা এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে করেছো, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে তুমি করোনি। হ্যাঁ, মানে যদি স্পিড অফ লাইটটাকে তুমি আলাদা করে ভাগটাকে করছি না। মানে ইলেকট্রোস্ট্যাটিক থেকে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে করলে, তোমাকে একটু কিন্তু বলে নিই, এটা আসলে আমি পরে একটা ব্যাকগ্রাউন্ড তোমাকে করাবো, যে এই যে ম্যাগনেটিক ফিল্ড, যে ম্যাগনেটিক ফিল্ডের সিজিএস ইউনিটটা হচ্ছে তোমার গাউস, আর এসআই ইউনিট হচ্ছে টেসলা। আমি টেসলা ইউজ করেছি, মানে বেসিক্যালি এসআই এ করছি। সেখানে ওই জন্য মাসটাকেও কেজিতে লিখেছি, চার্জটাকে তুমি কুলম্বে লিখেছো। আর যদি তুমি সবটাকে সিজিএস করবে মনে করতে, তাহলে কুলমটাকে তোমাকে জাস্ট এতে লিখতে হতো, ইএসইউতে লিখতে হতো, কেজিটাকে গ্রামে লিখতে হতো, আর টেসলাটাকে গাউসে কনভার্ট করতে হতো। এক টেসলা মানে হচ্ছে 10⁴ গাউস, সেভাবে চেঞ্জটাকে করতে হতো। মানে এটা আমি কি বলবো, মানে এখানে যে স্পিড অফ লাইট দিয়ে ভাগ করিনি, জাস্ট বেসিক্যালি মানেটা হচ্ছে আমি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটই করছি, ইলেকট্রোম্যাগনেটিক ইউনিটে করছি না, এইটুকু জাস্ট আমি বলতে পারি। ঠিক আছে? এইটা। হ্যাঁ, আমি ওইটা না, ওই ব্যাকগ্রাউন্ডটা একটু মানে পরে তোমার ক্লিয়ার করে দেবো যে ইলেকট্রোস্ট্যাটিক আর ইলেকট্রোম্যাগনেটিক এই যে ইউনিট সিস্টেমগুলো, এইটা খুব কনফিউজিং। মানে তোমার যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স এর ক্ষেত্রে তোমার সিজিএস এবং এসআই এর ক্ষেত্রে ওই মানে 4πε এটা দিয়ে ভাগ হবে না গুণ হবে, এইটা দিয়ে পুরোটা তুমি ম্যানেজ করতে পারো। এখানেও ঠিক একই রকম করে তোমার ওই যখন একটা ইউনিট সিস্টেম থেকে আরেকটা ইউনিট সিস্টেমে যাবে, তখন কিছু কিছু চেঞ্জ তোমাকে মাথায় রাখতে হবে। আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করবো, হ্যাঁ, মানে একটা ক্লাস আমি দেবো তোমাদের, দেখি নেক্সট ক্লাসই তেমন হলে না হয় দিয়ে দেবো, যে ইলেকট্রোস্ট্যাটিকের যেমন ব্যাকগ্রাউন্ড তোমার কাছে মোটামুটি ভাবে পরিষ্কার হয়েছে, মানে মানে এই ম্যাগনেটিজমের যে করসপন্ডিং ব্যাকগ্রাউন্ড, ইউনিট, কার ইউনিট কি হয়, উমুক হয় তুমুক হয়, এইটা নিয়ে আমি একদিন একটা ক্লাস দেবো, তাহলে তোমার অসুবিধা হবে না। হুম। মানে এখানে যেটা করে দেখো, স্পিড অফ লাইটটা তুমি ভাগটাকে করিনি, এইটুকু, আর কিছু না। ঠিক আছে? এবার তুমি তোমার মনে হতেই পারে যে টেসলার সাথে এই কুলম, কেজি ইত্যাদিগুলো কেটে কুটে গিয়ে কি করে হার্টজে বা সেকেন্ড ইনভার্সে উত্তরটা বেরোলো। তা টেসলা জিনিসটার সাথে আমার যে কুলম, কেজি, এদের কি সম্পর্ক, সেগুলোকে জানতে হবে। ঠিক আছে? এবার সেইগুলো কেমন করে আসে টাসে ইত্যাদি ইত্যাদি আর কি, সেইগুলো আমরা না একটা একটা টোটাল ক্লাসের মধ্যে বলবো। এখন এখন বলতে গেলে ব্যাপারটাকে গুলিয়ে যাবে। হুম। মানে তুমি সবসময় মনে রাখবে যে এখানে যদি টেস্টটা লেখো, এখানে কুলম আর কেজি লিখবে, আর এখানে যদি গাউস লেখো, এখানে ইএসইউ, এখানে গ্রাম লিখবে, তাহলে ঠিক ঠিক করে উত্তরটা বেরিয়ে যাবে। হুম। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা।
আচ্ছা, এবারে এখানে একটা স্পেসিফিক জিনিস বলি, দেখো যদি এরকম হতো, মানে এই যে জায়গাটা আমি এখানে আলোচনা করলাম, মানে মানে তোমার যেটা হচ্ছে যে যখন একটা হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তুমি দিচ্ছ, তখন এল স্কোয়ারটা কনস্ট্যান্ট থাকছে, এল জেড কনস্ট্যান্ট থাকছে, কিন্তু এল এক্স এবং এল ওয়াই কনস্ট্যান্ট থাকছে না। কেন থাকছে না? সেটার সঙ্গে তুমি কোয়ান্টাম মেকানিক্সে খেয়াল করে দেখো যে যখন তুমি কমিউটেশন রিলেশনস গুলোকে দেখো, কমিউটেশন রিলেশনের ক্ষেত্রে খেয়াল করে দেখো যে এল স্কোয়ারের সঙ্গে এল এক্স বলো বা এল স্কোয়ারের সঙ্গে এল ওয়াই বলো বা এল স্কোয়ারের সঙ্গে এল জেড বলো, এই কমিউটেটর গুলো জিরো হয়, কিন্তু বাট এল এক্স এল ওয়াই যারা কিন্তু একে অপরের সাথে কমিউট করে না, এটা আই এইচ কস এল জেড হয়, এল ওয়াই এল জেড এইটা একে অপরের সাথে কমিউট করে না, এটা এল আই এইচ কস ইন্টু এল এক্স হয়, আর এল জেড এল এক্স তারা একে অপরের সাথে কমিউট করে না, এটা আই এইচ কস এল ওয়াই হয়। তার মানে এটা দাঁড়াচ্ছে যে 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 এল এক্স এল ওয়াই অ্যান্ড এল জেড ডু নট commute with each other, with each other। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্স আমি পরে শেখাবো, কনস্ট্যান্ট অফ মোশন বলে একটা ব্যাপার আছে। কনস্ট্যান্ট অফ মোশন মানে কোন একটা পার্টিকুলার সিস্টেমে যতগুলো কমিউটিং অপারেটরস পাবে ততগুলো কনস্ট্যান্ট থাকে। তাহলে এই পার্টিকুলার কেসে, মানে ইন আওয়ার কেস, we have only two commuting operators। এই পার্টিকুলার কেসে আমাদের শুধুমাত্র দুটো কমিউটিং অপারেটরস আছে, এটা মানে ইন আওয়ার কেস উই হ্যাভ অনলি টু কমিউটিং অপারেটর। মানে বাকি যে দুটো বাকি অন্যান্য কমিউটিং অপারেটর গুলো আমি পরে বলবো, মানে এখন পর্যন্ত যা মানে অ্যাঙ্গুলার মোমেন্টামের কনটেক্সটে আর কি যেটা বলেছি, মানে হ্যামিল্টনিয়ানের সঙ্গে এল স্কোয়ার এবং এল জেড কমিউট করে, সেটা আমি পরে পরে আসবো। কিন্তু এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে যখন আমি কথাবার্তা বলছি, ইন আওয়ার কেস উই হ্যাভ অনলি টু কমিউটিং অপারেটরস টুগেদার উইথটাকে লিখে দিই, হ্যাঁ, টুগেদার উইথ। আচ্ছা ঠিক আছে, তাহলে এক সেকেন্ড। মানে অ্যাকচুয়ালি ওভারঅল থ্রি কমিউটিং অপারেটর, উই হ্যাভ অলরেডি থ্রি কমিউটিং অপারেটর। কি কি? না, এইচ এর সঙ্গে এল স্কোয়ার কমিউট করে, এইচ এর সঙ্গে এল জেড কমিউট করে, আর হচ্ছে এল স্কোয়ারের সঙ্গে এল জেড কমিউট করে। এই তিনটে সেট অফ কমিউটিং অপারেটর তুমি বেসিক্যালি পাচ্ছ। আর এবারে এইটাকে এল জেডও নিতে পারো, এল এক্সও নিতে পারো, এল ওয়াই নিতে পারো, যে কোনো একটা ডিরেকশন তুমি নিতে পারলে। কিন্তু যেটা কথা হচ্ছে এল এক্স এল ওয়াই এরা কিন্তু একে অপরের সাথে কমিউট করে না, সেই জন্য এই ক্ষেত্রে যে কনস্ট্যান্ট অফ মোশন যদি তুমি দেখো, মানে যখন মোশনটা করছে কোন কোন জিনিসগুলো তোমার কনস্ট্যান্ট থাকবে, একটা টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে, এল স্কোয়ার কনস্ট্যান্ট থাকবে, এল জেড কনস্ট্যান্ট থাকবে, বাকিগুলো কিন্তু কনস্ট্যান্ট হবে না। মানে এটা আমি কোয়ান্টাম মেকানিক্স যখন পড়াবো, কোয়ান্টাম মেকানিক্স তো অপারেটর অ্যালজেব্রা তো অলরেডি শুরু হয়ে গেছে, সেখানে আমি এই জায়গাটা খুব ভালো করে বলবো যে কমিউটেশন রিলেশনের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই যে কোন একটা পার্টিকুলার সিস্টেমে কমপ্লিট সেট অফ কমিউটিং অপারেটরসটাই হচ্ছে তোমার কনস্ট্যান্ট অফ মোশন। ঠিক আছে? তাহলে এই ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে, হ্যাঁ, মানে ইন আওয়ার কেস মানে যেখানে সার্টেনলি ওয়ান ইলেকট্রন সিস্টেম, ইন ওয়ান ইলেকট্রন সিস্টেম, ইন ওয়ান ইলেকট্রন আয়ন আর অ্যাটম আর কি, তাদের ক্ষেত্রে জাস্ট হ্যামিল্টনিয়ানের সাথে সাথে এল স্কোয়ার এবং এল জেড তারা একমাত্র কমিউট করে বলে তুমি টোটাল এনার্জি এল স্কোয়ার এবং এল জেড তারা হচ্ছে কনস্ট্যান্ট অফ মোশন, সেইগুলোর সময়ের সাথে সাথে পাল্টাবে না। কিন্তু যেহেতু এল এক্স এল ওয়াই এল জেড একে অপরের সাথে কমিউট করে না, যে যেহেতু বাট অ্যাজ এল এক্স এল ওয়াই অ্যান্ড এল জেড do not commute with each other, with each other, we cannot determine ly and lz exactly simultaneously
উইথ এলজেড। আসলে এগুলো অপারেটর মানে কোয়ান্টাম মেকানিক্স তোমাদের কতটা কি জানা আছে, মানে আমার কাছে কাছে পড়ে তাহলে সার্টেনলি জানো। তোমার মনে পড়ছে কিনা দেখো, যদি এ আর বি তারা কমিউট করে তাহলে এ আর বি এর সাইমালটেনিয়াস আইগেন ফাংশনস থাকবে, এবং এ আর বি এর যে সাইমালটেনিয়াস আইগেন স্টেট যেটা, সেখানে এ আর বি দুটোকেই এক্সাক্ট উইথ আরবিট্রারি প্রেসিডেন্ট তুমি মাপতে পারবে। তাহলে এবারে এই যে এল স্কোয়ার এবং এল যে তারা কমিউট করছে, তার মানে তুমি একটা পার্টিকুলার ফাংশন পাবে যে ফাংশনটা বেসিক্যালি স্ফেরিক্যাল হারমোনিক্স, সেখানে তুমি এল স্কোয়ারটাকেও এক্সাক্টলি মাপতে পারবে, এল জেড কেও এক্সাক্টলি মাপতে পারবে। কিন্তু এল এক্স এর সঙ্গে যেহেতু এল জেড কমিউট করলো না, সেখানে এল জেড এর আইগেন ফাংশনটা এল এক্স এর আইগেন ফাংশন হবে না। সেই জন্য এল জেড এর আইগেন স্টেটে তুমি এল জেডটাকে এক্সাক্টলি মাপতে পারো, কিন্তু এল এক্সটাকে মাপতে পারবে না। সিমিলার সিচুয়েশনটা হচ্ছে এল ওয়াইটাকে। তাহলে এইখানে কেন তোমার যে এল স্কোয়ারটা কনস্ট্যান্ট রইলো, তার জন্য এল এক্স এল ওয়াই এল জেড সবাই কনস্ট্যান্ট রয়ে গেল না। সবাই কনস্ট্যান্ট থাকা মানে তুমি সবগুলিকে এক্স্যাক্টলি মেপে ফেলতে পারলে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স বলতে সেটা সম্ভব নয়। কারণ কোয়ান্টাম মেকানিক্সের কনস্ট্রাকশন অনুযায়ী হচ্ছে এল এক্স এল ওয়াই এল জেড একে অপরের সাথে কমিউট করে না। তার মানে কি কমিউট না করার সাথে কিন্তু অ্যাকচুয়ালি এই লার্মার প্রিসিশনটা এরকম ভাবে কানেক্টেড। ঠিক আছে, তুমি জাস্ট এখানে মানে মানে দুজনকেই মানে টোটাল এনার্জি তো কনস্ট্যান্ট ঠিকই আছে ওয়ান ইলেকট্রন প্রবলেমের ক্ষেত্রে, তার সঙ্গে সঙ্গে এল স্কোয়ার যদি তুমি নাও, তার সঙ্গে এল এক্স এল ওয়াই এল জেড এর মধ্যে যে কোনো একটাকে নিতে পারবে। আমি এল জেডটাকে এখানে নিয়েছি, তার কারণটা হচ্ছে এল জেডটা কিছু নেওয়ার সুবিধা আছে বলেছিলাম, যখন পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করবো তখন এল জেড দিয়ে কাজটা হচ্ছে অনেক সহজ হয়, সেটা আমি এখানে বলেছি, সেটা তো আলাদা কথা। হ্যাঁ, সেটা তো করতে পারা যাবে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে কি, এটা হচ্ছে যে তোমার মানে এল এক্স এল ওয়াই এল জেড এর মধ্যে একটাকেই তুমি এক্সাক্টলি মাপতে পারবে, বাকি দুটোকে পারবে না, কারণ বাকি দুটো হচ্ছে এল জেড এর সাথে তোমার সকল কমিট করছে না। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইটা আমরা দেখবে যখন অপারেটর অ্যালজেব্রা পড়াবো, তখন কনস্ট্যান্ট অফ মোশন, তো সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকার যে কন্ডিশন আর কি, দ্য নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর টু অপারেটর টু হ্যাভ সাইমালটেনিয়াস আইগেন ফাংশন ইজ দ্যাট দে মাস্ট কমিউট। তার মানে এখানে ধরো এল জেড এল এক্স কমিউট করলো না, তাদের তার সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে না। আবার এটাও দেখবে আমরা করবো জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল করার সময়, দুটো অপারেটর যদি কমিউট করে তাদের করসপন্ডিং আনসার্টেনিটি প্রোডাক্টটা জিরো হতে পারে। অর্থাৎ এ আর বি যদি কমিউট করে, তাহলে এটাকেও এক্স্যাক্টলি মাপতে পারবে টুগেদার উইথ বি। তার মানে এ আর বি তারা কমিট করে মানে তাদের সাইমালটেনিয়াস আইগেন ফাংশন থাকবে। তাহলে কোনো একটা ফাংশন সাই যেটা এরও আইগেন ফাংশন বি এরও আইগেন ফাংশন, এবার আইগেন ভ্যালু ইকুয়েশন যদি ওবে করে তাহলে আনসার্টেনিটিটা জিরো হয়, সেক্ষেত্রে এরও আনসার্টেনিটি জিরো হবে, বি এর আনসার্টেনিটিও জিরো হবে। কিন্তু এক্ষেত্রে যেহেতু এল এল জেড এর সাথে এল এক্স বা এল ওয়াই কমিট করেনি, সেই জন্য এল জেড এর আইগেন স্টেটটা এল এক্স এবং এল ওয়াই এর আইগেন স্টেট হবে না। কারণ এল জেড তুমি পেয়ে যেতে পারো, তার সঙ্গে সঙ্গে কিন্তু এল এক্স এবং এল ওয়াইটাকে তুমি সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্তই করলাম, মানে লার্মার প্রিসিশনটাই আমরা যে মূলত আলোচনা করলাম। আমরা নেক্সট ক্লাসে কি করব? আচ্ছা, নেক্সট ক্লাসে আমি এই যে এক্সটার্নাল হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ডটাকে দিলাম, তার জন্য তোমার ওই এনার্জির কি চেঞ্জ হয় সেটা আমি দেখতে চাইবো আর কি। আমি যেটা চাইবো সেটা ইন্টারাকশন এনার্জি বের করব, ইন্টারাকশন এনার্জি অফ এ ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট উইথ কনস্ট্যান্ট হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড। তাহলে একটা কনস্ট্যান্ট হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড তুমি দিয়েছো, কনস্ট্যান্ট হোমোজিনিয়াস ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে, তার সঙ্গে এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইন্টারাকশন হবে, ইন্টারাকশন একটা ইন্টারাকশন এনার্জি হবে, এবং ইন্টারাকশন এনার্জি থেকে তুমি যেটা অ্যাকচুয়ালি করতে পারবে সেটা হচ্ছে নর্মাল জিম্যান এফেক্ট। মানে হোমোজিনিয়াস এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে ইভেন তুমি ফাইন স্ট্রাকচারে যে কটা লাইন পেয়েছিলে, সেই লাইনগুলোও তুমি দেখবে যে কতগুলো লাইন আবার ভেঙে যাচ্ছে, সেই যে করসপন্ডিং জায়গাটা সেটা হচ্ছে তোমার নর্মাল জিম্যান এফেক্ট আর কি, সেইটাকে দেখা এবং সেইখান থেকে তোমার জাস্ট ওই স্প্লিটিং প্যাটার্নটাকে এক্সপ্লেন করা। নেক্সট ক্লাসে মূলত আমরা এইটাকেই আলোচনা করব। আজকে আমরা এখানে রেখে দিচ্ছি, এন্ড অফ লেকচার। এটা হচ্ছে তোমার 9 নম্বর লেকচার হলো, এন্ড অফ লেকচার না।
তো তোমরা বলো যা বলেছি সেটা তোমার কাছে একদম পরিষ্কার হচ্ছে কিনা। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। হ্যাঁ, এটা এনএমআর টেনএমআর সব জায়গায় লাগবে। হ্যাঁ, ওই জন্য আমি এই এই পার্টিকুলার মানে যে জায়গাটা আমি ঢুকে গেছি আর কি, গত ক্লাসের শেষ থেকে আজকের কাজটাকে করলাম, পরেরটাকে করবো, তারপরেরটাকে করবো, নেক্সট কয়েকটা ক্লাস করব, সেই ক্লাসগুলো কিন্তু ভীষণ সুন্দর করে তুমি মানে কি বলবো ফলো করবে, বোঝার চেষ্টা করবে। মানে যা যা এই অঙ্ক টঙ্কগুলো কষা হচ্ছে না এনএমআর এর ক্ষেত্রে, ইপিআর এর ক্ষেত্রে, এক্স্যাক্টলি এইটা ওখানে রিফ্লেক্টেড হবে। সামান্য চেঞ্জ আসে, শুধু ইলেকট্রনের চার্জ নেগেটিভ, প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের মাস হচ্ছে যা, প্রোটনের মাস হচ্ছে পাল্টে গেল, জাস্ট এইটুকু চেঞ্জাস হবে। ঠিক আছে, এবং সেই মতো করে দেবে এই ইন্টারাকশন এনার্জি কেটা হবে ইলেকট্রনের চার্জ নেগেটিভ বলে, মানে যেটা তোমার ধরো মানে কি বলে একটা একটা এনার্জি কমলো, একটা এনার্জি বাড়লো, প্রোটন যখন হবে সেটা দেবে রিভার্স হয়ে যাবে, জাস্ট ইলেকট্রনের চার্জটাকে অপোজিট হয়ে যাওয়ার জন্য। এই চেঞ্জ গুলো তুমি পরিষ্কার দেখতে পাবে আর। ঠিক আছে, পরিষ্কার ব্যাপারটা? বলো, কারো কিছু অসুবিধা থাকলে বলো। কোনো অসুবিধা আছে? কিরে, কারো আওয়াজ নেই কেন? হুম। না বুঝতে পারলে বলবে, মানে হেজিটেট করবে না।